হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমরা আলোচনা করছি কিন্তু আমাদের যে আজকে অর্থাৎ 10 তারিখে যে শিফটগুলো হয়েছে তাদের উপর বেস করে এক্সপেক্টেড প্রশ্ন সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের। তো বলছে যে দাঁতের ক্ষয় তখন শুরু হয় যখন পিএইচ কী হয়। মনে রাখবে, দাঁতের ক্ষয় তখনই শুরু হয় যখন পিএইচ তোমার 5.5-এর থেকে কমে যায়। নর্মালি একটা জিনিস মাথা রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পিএইচ যখন 5.5-এর থেকে কম হচ্ছে তার মানে কিন্তু আমাদের মুখের মধ্যে অ্যাসিডিটি বাড়ছে। ঠিক আছে, কী বাড়ছে? অ্যাসিডিটি বাড়ছে। নর্মালি আমরা জানি 7-এর ওপরে এলে ক্ষার, 7-এর নিচে এলে অ্যাসিড শুরু হয়ে যায়। তো 7-এর নিচে আছেই, কিন্তু 5.5 পর্যন্ত ওকে, 5.5-এর থেকে নিচে যখন হবে তখন অ্যাসিডিটি বাড়বে। আর এই অ্যাসিডিটি দাঁতের এনামেল যেটা হয় সেটা সহ্য করতে পারে না। ঠিক আছে, দাঁতের এনামেল কিন্তু সেটাকে সহ্য করতে পারে না, যার ফলে নষ্ট হয়ে যায়। এনামেল কী দিয়ে তৈরি আমরা জানি, ক্যালসিয়াম তোমাদের হাইড্রোপেটাইট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, দেখে নাও একটুখানি এনসিইআরটিতে কী লেখা আছে, বেটার বুঝতে পারবে। দেখো, পিএইচ পরিবর্তনের কারণে দাঁতের ক্ষয়, এটা তোমরা অ্যাসিড বেস সল্টে পেয়ে যাবে। এখানে পরিষ্কার বলা আছে যে 5.5-এর থেকে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়। দাঁতের এনামেল যেটা ক্যালসিয়াম হাইড্রক্সোপেটাইট দিয়ে তৈরি, আমি যেটা বললাম, ক্যালসিয়াম ফসফেটের একটা কেলাসাকার রূপ, তা শরীরে সব থেকে শক্ত পদার্থ। ইহা জলে দ্রবীভূত হয় না, কিন্তু মুখের পিএইচ যখন 5.5-এর থেকে কম হয় তখন কিন্তু এর ক্ষয় শুরু হয়। বেসিক্যালি কী হয়, আমরা যখন কোনো খাদ্য খাই আমাদের বাঙালি খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত বেশি হয়। আর কার্বোহাইড্রেট কিন্তু পাচিত হলে সুগারে কনভার্ট হয়। ব্যাকটেরিয়া যখন সুগারে কনভার্ট করে তখন সেখানে কিন্তু সুগারই নয়, তার সঙ্গে কিন্তু বিভিন্ন অম্ল জাতীয় পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে, এবং সেই কারণেই কিন্তু কী হয়, ওটা কিন্তু অ্যাসিডে পরিণত হয় এবং মুখের মধ্যে অ্যাসিডই বাড়তে থাকে, যার ফলে কিন্তু দাঁতের ক্ষয় শুরু হয়। তো 5.5 ইম্পর্টেন্ট, ওই জন্য বলা হয় যে কোনো খাবার, বিশেষ করে সিঙ্গাড়া, রুটি, ভাত বা এরকম কোনো ময়দা জাতীয় বা গম জাতীয় খাবার বা ভাত জাতীয় খাবার যেখানে কার্বোহাইড্রেট থাকে, ভাত তো দাঁতে তাও কম আটকায়, রুটি ফুটি বেশি আটকায়, এই ধরনের খাবার খাওয়ার পর মাস্ট কিন্তু মুখ ধোয়া মানে দাঁত মাজা উচিত। এটা হচ্ছে তোমাদের টোটাল কারণ। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড পেপটাইট। ঠিক আছে, পেটাইট, এটা তো ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, একজন ছাত্র শেষ বেঞ্চে বসে ব্ল্যাকবোর্ড দেখতে পায় না, তার মানে কি? তার দূরের দৃষ্টি খারাপ। তার দূরের যে দৃষ্টি আছে সেটা কিন্তু খারাপ, কারণ সে ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না, দূরের দৃষ্টি খারাপ, ওই জন্য আমি ক্রস দিলাম। কিন্তু 25 সেন্টিমিটার দূরে সে নোট দেখতে পাচ্ছে, তার মানে তার কাছের দৃষ্টি ভালো। তার কী ভালো? কাছের দৃষ্টি ভালো। ঠিক আছে, তো দূরের দৃষ্টি খারাপ, কাছের দৃষ্টি ভালো, তো ডেফিনেটলি মায়োপিয়া তার আছে, কারণ কাছের দৃষ্টি ভালো মানে তার মায়োপিয়া আছে। আর মায়োপিয়া সারবে কী দিয়ে? অবতল লেন্স দিয়ে মায়োপিয়া কিন্তু সারানো যায়। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আচ্ছা, এর সঙ্গে আরেকটা ছোটো জিনিস বলে দিই, মায়োপিয়ার উল্টো হচ্ছে হাইপার মেট্রোপিয়া। এটা হাইপারোপিয়া নয়, এটা হাইপার মেট্রোপিয়া হবে। এই দেখো, বাংলা ইংরেজিটা ঠিক আছে। এবং হাইপার মেট্রোপিয়াকে কিন্তু কনভেক্স লেন্স দিয়ে ঠিক করা যায়। মায়োপিয়ার হাইপারমেট্রোপিয়ার মতোই একটা আছে প্রেস বায়োপিয়া, যেটাকে বাইফোকাল লেন্স দিয়ে কিন্তু কী করতে হয়? ঠিক করতে হয়। প্রেস বায়োপিয়া, তাই তো? এক মিনিট, প্রেস বায়োপিয়া কি তোমাদের বলে দিই একটু। যদিও দেখো এখানে বলা রয়েছে যে প্রেস বায়োপিয়া বাইফোকাল লেন্স দিয়ে ঠিক হয়, বেসিক্যালি প্রেস বায়োপিয়া কিন্তু একটা টাইপের হাইপারমেট্রোপিয়াই, এবং এটাকেও কিন্তু কনভেক্স লেন্স দিয়েই ঠিক করতে হয়। ঠিক আছে, অনেক সময় কী হয়, প্রেস বায়োপিয়ার সাথে মায়োপিয়া দুটো একসঙ্গে হয়, তখন তাকে ঠিক করার জন্য বাইফোকাল লেন্সের দরকার পড়ে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটাতে। বলেছে হাইড্রাতে মুকুলন দ্বারা মানে বার্ডিং দ্বারা কোন ধরনের প্রজনন হয়? দেখো, আমরা জানি যে আমাদের যে অযৌন প্রজনন আছে তার বিভিন্ন টাইপ আছে। ঠিক আছে, অযৌন প্রজনন, প্রথম যে টাইপ আছে তাকে আমরা বলি ফিউশন। ঠিক আছে, বা বিভাজন, অর্থাৎ বহু খণ্ডে বিভাজিত হয়ে যাওয়া। তারপরে আছে তোমাদের খণ্ডীভবন। ঠিক আছে, বা কোরোদগমও বলতে পারো, কোরোদগম। ঠিক আছে, এই কোরোদগম কি বলা হয়? বার্ডিং বা মুকুলায়ন। কোরোদগমকেও কি বলা হয়? বার্ডিং বা মুকুলন। এই যে তোমাদের বার্ডিং বলেছে, এটা হচ্ছে বাংলা, তোমাদের একটা নতুন টাইপের বাংলা করেছে, সেটা হচ্ছে মুকুলন। মুকুলন বা কোরোদগম, এটা দুটোই কিন্তু সেম। ঠিক আছে, এটাকেই আমরা কি বলি? আমরা বলি মুকুলন বলি। ওকে, নেক্সট যদি আমরা ফেজ আসি এরপরে, আচ্ছা টিক মারবো না, এক মিনিট। নেক্সট যদি আমি এর ফেজ আসি, এটাকে আমরা কি বলি? রিজেনারেশন বলি। ঠিক আছে, রিজেনারেশন। ঠিক আছে, বা পুনরুৎপাদন। ঠিক আছে, আচ্ছা, এছাড়া তোমাদের খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশনও আছে। ফ্র্যাগমেন্টেশন,
ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, ফিউশনকে আবার দুটো পার্টে ভাগ করা যায়। কটা পার্টে ভাগ করা যায় ফিউশনকে? দুটো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিবিভাজন, একটা হচ্ছে বহু বিভাজন। দ্বিবিভাজনকে আবার দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে র্যান্ডম আর দুই হচ্ছে অ্যারেঞ্জড। ঠিক আছে, র্যান্ডম অ্যান্ড অ্যারেঞ্জড অর্থাৎ নির্দিষ্ট ক্রমে। তো র্যান্ডম হয় অ্যামিবার ক্ষেত্রে, অ্যারেঞ্জড হয় লিসমেনিয়ার ক্ষেত্রে, লিসমেনিয়া। ঠিক আছে, বহু বিভাজন হয় প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, প্লাজমোডিয়াম। এগুলো একদম ঠোঁটের আগায় রাখতে হবে। ঠিক আছে, কোরোদগম হয় হাইড্রার ক্ষেত্রে, হাইড্রা। ঠিক আছে, রিজেনারেশন পদ্ধতিতে বাডিং করে হচ্ছে বোথ হাইড্রা অ্যান্ড প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া। ঠিক আছে, এরা বোথ। ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে তোমাদের এনসিইআরটিতে একটাই নাম আছে, সেটা স্পাইরোগাইডা। তো এই নামটাই মনে রাখো, স্পাইরোগাইডা। এছাড়া অনেক আছে, বাট স্পাইরোগাইডা ওখানে মেন। এইটা, এই যে যতগুলো নাম আমি এখানে বলেছি সব তোমাদের অযৌন প্রজনন, কোনোটাই কিন্তু এখানে যৌন প্রজনন নয়। যৌন প্রজনন কাকে বলা হয়? যখন দুটো গ্যামেটের দরকার হয়। এটা অ্যান্সার আমাদের কী হবে? অযৌন প্রজননই অ্যান্সার হবে। ঠিক আছে, একটু বড় করে বলে দিলাম, যাদের এই পার্টটাতে অসুবিধা ছিল তারাও এটা বুঝে যাবে। চলো নেক্সট পরেরটাতে। ভেসেকটমিতে কোন অঙ্গ কাটা বা ব্লক করা হয়? দেখো, ভেসেকটমি কখনো হয় যখন ভাস ডেফারেন্সকে কাটা হয়। ভাস ডেফারেন্স কি? এই হচ্ছে, এক মিনিট, কালোতে আঁকবো। এই হচ্ছে পুরুষের শুক্রাশয়। এই শুক্রাশয় থেকে একটা নালিকা বেরোয় এবং সেটা কি হয়? তোমাদের যে মূত্রনালী তার সঙ্গে যায়, এবং এই নালীটাই বেসিক্যালি কি করে? এই নালীটাই বেসিক্যালি কি করে? শুক্রাণুকে এই শুক্রাশয়ের বাইরে নিয়ে যায়। ঠিক আছে, এই যে নালীটা আমি এঁকেছি, এই যে নালী, এই নালীটাকে যদি আমরা কেটে দিই এবং যদি এখানে যদি আমরা তাকে বেঁধে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভেসেকটমি। অর্থাৎ ভাস ডেফারেন্স, ভাস ডেফারেন্স বা ডেফারেন্স। ঠিক আছে, DEFERENCE, এইটা হচ্ছে ইংরাজি হয়, বাংলায় তুমি যা খুশি বলতে পারো, কারণ বাংলা ম্যাটার করছে না এখানে। তো ভাস ডেফারেন্স বা এরকম সামথিং নাম হয় বাংলায়, ইংরাজিতে হচ্ছে VASDEFERENCE। তো এই যে ভাস ডিফারেন্স, এটাকে যদি কেটে দাও তাহলে কী হবে? শুক্রাণু থেকে দেহের বাইরে আসতে পারবে না। অল দ্য ফিলিংস এভরিথিং উইল বি সেম, বাট শুক্রাণু শুধুমাত্র বাইরে আসবে না। ঠিক আছে, তো এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা ভেসেকটমিতে পাই, এবং এটা কিন্তু পার্মানেন্ট পদ্ধতি। ঠিক আছে, যদিও কোনো কিছু নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস লাইফ, তো এটাকে আমরা ওভারঅল পার্মানেন্ট বলতে পারি বাকিগুলোর থেকে। ঠিক আছে, এখানে কী হবে? এই যে DEFERENCE, তো এইটাকে কিন্তু কাটা হয়। ঠিক আছে, এই দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরেরটাতে বলছে আইসোবারের কোন বৈশিষ্ট্য থাকে? দেখো এখানে 4 নম্বর অপশানও ছিল, এখানে দেওয়া হয়নি। আইসোবারের কোন বৈশিষ্ট্য থাকে? খেয়াল করবে একটা জিনিস, আইসোবার হচ্ছে ডিফারেন্ট এলিমেন্ট, অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টকে আমরা আইসোবার বলি, অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট। ঠিক আছে, ERENT, ডিফারেন্ট এলিমেন্ট। তো ডিফারেন্ট এলিমেন্টের রাসায়নিক ধর্ম কি এক হতে পারে? কখনো হতে পারে না, ডিফারেন্টই হবে। তো ডিফারেন্ট এলিমেন্টের রাসায়নিক ধর্ম ডিফারেন্ট হবে, এটা কিন্তু কারেক্ট। নেক্সট বলছে ভিন্ন পারমাণবিক সংখ্যা থাকে। দেখো আইসোবারের ক্ষেত্রে একটা ব্যাপার বলি, আইসোবারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেম মাস নাম্বার, ভর সংখ্যা এক। কী হবে? কী হয়? সেম মাস নাম্বার। পয়েন্ট টু বি নোটেড, ভর সংখ্যা তোমাদের কী হবে? সেম হবে। যেমন ধরো আমি যদি বলি, আমি তোমাদের এক্সাম্পলও দিয়েছিলাম, মনে করে দেখো আর্গনের যে যদি আর্গন 40কে নেই আর আর্গন 18, আর্গনের অ্যাটমিক নাম্বার কত? 18, আর আর্গন কী হবে? 14। ঠিক আছে, তো এদের ভর সংখ্যা কিন্তু সেম হয়, এটাও তোমাদের ঠিক। পারমাণবিক সংখ্যা কিন্তু এদের ডিফারেন্ট হয়, যেমন আর্গনের দেখো 18, ঠিক আছে, আর দেখো পটাশিয়াম নাও, পটাশিয়ামের 40, পটাশিয়াম, আচ্ছা এখানে না লিখে পটাশিয়াম 40কে আমি উপরে লিখছি, এই যে 40, পটাশিয়াম 40 অ্যাটমিক নাম্বার কত? 19। দেখো দুটোর ভর সংখ্যা এক, প্রোটন সংখ্যা আলাদা, তার মানে নিউট্রন সংখ্যা আলাদা হবে। এখানে নিউট্রন সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি 22, এখানে নিউট্রন সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি 21। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? এখানে নিউট্রন সংখ্যা কত? 22, এখানে নিউট্রন সংখ্যা আমরা কত? আমরা দেখতে পাচ্ছি 21, তার মানে ডিফারেন্ট। তো ক্লিয়ারলি বুঝতে পারছো, ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তার মানে নিউট্রন সংখ্যাও কী হবে? আলাদা হয়ে যাবে। তো ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, এটাও তোমাদের ঠিক। তার মানে এখানে তিনটেই কারেক্ট। মনে হচ্ছে এখানে ছিল কোন বৈশিষ্ট্যটা থাকে না, সো এখানে অল কারেক্ট, এই অপশন অনুযায়ী অল আর কারেক্ট আমি তোমাদের লিখেও দিচ্ছি। ঠিক আছে,
কোনো একটা কিছু মিস্টেক হয়েছে, কোন বিষয় থাকে না এরকম সামথিং ছিল হয়তো, বা হয়তো লাস্টে দেওয়া ছিল অপরের 3টেই ঠিক এরকম কিছু দেওয়া ছিল। পরেরটায় চলো। পরের প্রশ্ন বলছে লোহিত কণিকার আরবিসি বা লোহিত কণিকা দেখতে কেমন হয়। দেখো একটু দেখাই তোমাদের। লোহিত কণিকা দেখতে যদি তুমি দেখো, লোহিত কণিকা দেখতে অনেকটা এরকম হয়, পাশ থেকে তোমার লোহিত কণিকা দেখতে এরকম লাগবে, ঠিক আছে? ঠিক এরকমও নয়, এই গেল, এই গেল, এই দেখতে অনেকটা লোহিত কণিকা এরকম লাগবে। আর যদি তুমি সামনে থেকে লোহিত কণিকাকে দেখো, মানে ওপর থেকে, এটা হচ্ছে পাশ থেকে, ওপর থেকে মানে সামনে তোমার রয়েছে, ওপর থেকে লোহিত কণিকাকে দেখো, তুমি লোহিত কণিকাকে অনেকটা এরকম পাবে, ঠিক আছে? এরকম পাবে তুমি লোহিত কণিকাকে, মানে এর এদিক এই পোর্শনটা নিচু আর ওই উপরের পোর্শনটা উঁচু, ঠিক আছে? এরকম তুমি দেখতে পাবে লোহিত কণিকাকে। একে বলা হয় বাইকনকেভ বা ফ্ল্যাটেন্ড। বাইকনকেভ অ্যান্ড ফ্ল্যাটেন্ড, এই অপশানটা আমাদের কারেক্ট হবে। এটা এনসিইআরটিতে ডাইরেক্টও লেখা আছে। অ্যাকচুয়াল চিত্র একবার দেখে নাও। এই হচ্ছে অ্যাকচুয়াল চিত্র, আশা করি বোঝাতে পারছি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল চিত্র, এখানে এইটা ক্লিয়ার। এই যে একে যদি পাশ থেকে দেখো তুমি এরকমই দেখবে, আর ওপর থেকে দেখলে তুমি এরকম দেখবে। বাইকনকেভ কেন, দুদিকই তোমাদের চ্যাপ্টা, ঠিক আছে? দ্বি অবতল বলা হয় একে, এদিকেও চ্যাপ্টা ওদিকেও চ্যাপ্টা। চলো, বলছে যে ব্যাটারি সেলের সঠিক বৈদ্যুতিক প্রতীক কোনটি। দেখো একটা ব্যাটারি সেল যদি দেখো তাহলে দেখবে তুমি একটা লম্বা বড় দাগ থাকে আর একটা ছোট দাগ থাকে। এই লম্বা বড় দাগটাকে প্লাস, আর ছোট দাগটাকে মাইনাস ধরা হয়। তো এইটা হচ্ছে তোমাদের টু প্যারালাল লাইন্স অফ ইকুয়াল লেন্থ, না একটা ছোট একটা বড় হয়। ওয়ান শর্ট অ্যান্ড ওয়ান লং প্যারালাল লাইন্স, এটা কারেক্ট। দুটো লাইন্সই প্যারালাল থাকে, একটা অপরটার সাথে প্যারালাল থাকবে, কিন্তু একটা বড় একটা ছোট হবে, এবং বড়টা পজিটিভ ছোটোটা নেগেটিভ দেখায়। 2022-এ এটা প্রশ্নটা এসেছিলো যে বড় দাগটা কাকে রিপ্রেজেন্ট করে, ছোটো দাগটা কাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো কারেক্ট আনসার সাথে কোনটা হবে? বি। নেক্সট চলো। ওকে, পরের প্রশ্ন বলছে উদ্ভিদের প্রজননে নিচের কোন প্রক্রিয়াটি সঠিক ক্রম। দেখো ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে এই হচ্ছে উদ্ভিদের গর্ভমুণ্ড, ঠিক আছে? একটু ভালো করে আঁকি, যখন আঁকা শুরু করলাম, এই হচ্ছে উদ্ভিদের গর্ভমুণ্ড, ঠিক আছে? একটা মিনিট দাও আমাকে। এই, এবং এই গর্ভমুণ্ডে কি এসে পড়ে? ডেফিনেটলি পরাগই এসে পড়বে। তো গর্ভমুণ্ডে এসে পড়েছে পরাগ, ঠিক আছে? এই পরাগ থেকে তৈরি হয় পরাগ নালিকা। এই পরাগ থেকে কি তৈরি হয় তোমাদের? পরাগ নালিকা, ঠিক আছে? একটা মিনিট। এবং এই পরাগ নালিকা সোজা কোথায় যাবে? সোজা যাবে হচ্ছে গর্ভাশয়ে। এবং এই এখানে যে ডিম্বক আছে, সেই ডিম্বকের সাথে এরা কী হবে? অ্যাটাচড হতে চাইবে, আচ্ছা? এই ডিম্বকের সাথে কী হবে? এরা অ্যাটাচ হতে চাইবে, ঠিক আছে? বেসিক্যালি ব্যাপারটা এইটাই ঘটে। এবার এখানে কি বলেছে দেখো, অপশান চেক করো কি কি অপশান বলেছে না বলেছে। বলেছে পরাগ কোনা হবে, এটা কণা, 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 ওকে। বলছে পরাগ কোনা, নিষেক, এ বি সি ডি অপশান কেটে গেছে, আচ্ছা যাই হোক। পরাগ কোনা, তারপর বলছে নিষেক, ভ্রূণ, অঙ্কুর। পরাগ কোনা, ভ্রূণ, নিষেক, না এটাতে অ্যান্সার হবেই না, কারণ আগে নিষেক পরে ভ্রূণ, এটাই হবে। নেক্সট বলছে নিষেক পরাগকণা, না সেটা হতেই পারে না। তো আমরা দেখতে পাচ্ছি পরাগকণা হয়, তারপর সেখান থেকে নিষেক হয়, সেখান থেকে ভ্রূণ, সেখান থেকে অঙ্কুর বেরোয়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পোলেন, ফার্টিলাইজেশন, এমব্রায়ো এবং সেটলিং। ক্লিয়ার? কারণ তুমি যদি ফার্টিলাইজেশন না হয় তো এমব্রায়ো তৈরি করা থেকে হবে, আর তৈরি না হলে নতুন চারা গাছ, অঙ্কুর মানে নতুন চারা গাছ, নতুন চারা। তো 4 নম্বর অপশান এখানে গায়েব আছে, তৎসত্ত্বেও অ্যান্সার এখানে কিন্তু হচ্ছে, ঠিক আছে? এই অপশানই কারেক্ট হচ্ছে। চলো পরেরটাতে। আজকেও আমার মোটামুটি কমপক্ষে কিছু না হলেও 7-8 জন স্টুডেন্টের সঙ্গে কথা হয়েছে। তো 7-8 জন স্টুডেন্টের মধ্যে ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকেই আমাকে রিভিউ দিয়েছে, অনেকে কোশ্চেন্স বলেছে, কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা জিনিস কমন, এবং ডিফারেন্ট শিফটের কথা হয়েছে। ফার্স্ট শিফটে সব থেকে বেশি কথা হয়েছিল, লাস্ট শিফটের এখনও পর্যন্ত 1জন কি 2জন, হ্যাঁ 2জনের সাথে কথা হয়েছে। তো যেটা তোমাদের আমি যেটা তোমাদের জানছি যে কোশ্চেন্স কিন্তু পড়ে অ্যানালাইসিস করতে সময় লাগছে। কোশ্চেন্স কমন, যেমন এই প্রশ্নটা একদম কমন প্রশ্ন, ইজি প্রশ্ন, কিন্তু বাড়িতে বসে যেটা ইজি মনে হচ্ছে আমার, সেটা এক্সাম হলে গিয়ে আমারও টাফ মনে হবে, ঠিক আছে? কারণ সিচুয়েশানটাই ওরকম থাকে। যে পরীক্ষা দেয়নি সে বলবে না আমি 100-100 মেরে আসবো, আমি হচ্ছে অর্জুন, আমি হচ্ছে ভীষ্ম, ব্যাপারটা তা নয়।
এক্সাম হয়ে গেলে তুমি কেমন মাইন্ডসেটে থাকবে তার উপর ডিপেন্ড করে। রিয়েল এক্সাম যে দিয়েছে সে ওইরকম কথা কখনো বলে না, ঠিক আছে। তো এ বাটারফ্লাই ফিডস অন নেকটার, একটা বাটারফ্লাই কী করে, নেকটার মানে মধু, মানে নেকটার মানে হচ্ছে এক্স্যাক্টলি তোমাদের ওই যে ফুলের যে মধু হয় তাকেই নেকটার বলা হয়, ঠিক আছে। তো অ্যান্ড আ স্কুইরেল ইটস গ্রেন, দেখো এই যে নেকটার মানে মধু আর এই যে শস্য, এই দুটোই হচ্ছে উদ্ভিদজাত। তো এক্ষেত্রে দুজনেই কিন্তু তৃণভোজী হবে, ঠিক আছে। দুজনেই কী হবে, ডেফিনেটলি তৃণভোজী হবে। প্যারাসাইট তো নয়, প্রিডেটর তো নয়, মাংসাশী তো নয়, ঠিক আছে। সর্বভুক মানে অমনিভোরাস, এটা লিখে নাও, এখানে কেটে গেছে, অমনিভোরাস, ROUS, অমনিভোরাস। আমরা যেমন অমনিভোরাস, অর্থাৎ আমরা সর্বভুক, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, এরা তৃণভোজী এবং এরা কিন্তু প্রথম শ্রেণীর খাদক, পয়েন্ট টু বি নোটেড এই রেসপেক্টে। যদিও কাঠবেয়ালি কিন্তু কিছু মাত্রায় হলেও পোকামাকড় খায়, কিন্তু প্রথম শ্রেণীর খাদক হিসাবেই আমরা কাঠবেয়ালিকে গণ্য করব, এখানে যা লেখা আছে সেই অনুযায়ী। এরা দুজনেই কিন্তু প্রথম শ্রেণীর খাদক হবে, ঠিক আছে, যারা উদ্ভিদকে খায়। প্রথম শ্রেণীর খাদক অলওয়েজ মনে রাখবে, অবশ্যই উদ্ভিদকে খাবে, বা উদ্ভিদজাত কোনো জিনিসকে ডাইরেক্ট খাবে, রান্না করে নয় নির্ঘাত। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, কার্বন শৃঙ্খলে প্রিফিক্স বা সাফিক্স যোগ করলে তা কাকে নির্দেশ করে? সেটা হচ্ছে তোমাদের ফাংশনাল গ্রুপকে নির্দেশ করে, ঠিক আছে। যেমন ধরো আমরা বললাম, যেমন ধরো অ্যালকেন, ঠিক আছে। তাহলে অ্যালকেন গ্রুপের আমরা যদি এনকে দেখি, এনকে আমরা বলবো কি, এনকে আমরা বলবো হচ্ছে সাফিক্স, যেটা পরে অ্যাড হয় তাকে সাফিক্স বলা হয়। আর অ্যালকে আমরা কি বলবো, আমরা বলবো প্রিফিক্স, ঠিক আছে, প্রিফিক্স। এবারে প্রিফিক্স বিভিন্ন টাইপের হয়, ঠিক আছে, বিভিন্ন টাইপের হয়। যেমন তোমরা যদি বলো মিথ, তাহলে মিথ মানে একটা কার্বন, ঠিক আছে। এন যদি বলো এর সাথে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যালকেন গ্রুপের অন্তর্ভুক্ত। অর্থাৎ সাফিক্স দিয়ে আমরা কি বোঝালাম, এটা কোন গ্রুপের অন্তর্ভুক্ত সেটা বুঝিয়ে দিলাম। এই গ্রুপগুলো কি বলা হয়, ফাংশনাল গ্রুপ। এই যে ক্লিয়ারলি বুঝতে পারছো। যেমন ধরো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের লাস্টে কী থাকে, অ্যাল থাকে। অ্যাল মানে আমরা কি বুঝবো, সেটা অ্যালডিহাইডের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, ওকে। তো প্রিফিক্স আর সাফিক্সগুলো কী হয়, এটা হচ্ছে তোমাদের প্রিফিক্স, এ হচ্ছে তোমাদের সাফিক্স। প্রিফিক্স আর সাফিক্স কী করে, যে ফাংশনাল গ্রুপগুলো আছে তাদেরকে বোঝায় বেসিক্যালি, ঠিক আছে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, ধ্বনির তীব্রতা মূলত কোন কারণে নির্ভর করে, মানে কোনটার উপর নির্ভর করে, সেটা কথা এটাই তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো শব্দ বা ধ্বনির যে তীব্রতা সেটা মেনলি ডিপেন্ড করে অ্যাম্পলিটিউডের ওপরে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই হবে। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে শব্দের বিস্তার, এখানে বাংলায় যাই থাকুক এনসিইআরটিতে এইটাই দেওয়া আছে, শব্দের বিস্তার, ঠিক আছে, তোমরা ধরবে। অ্যাকচুয়ালি ইন্টেন্সিটির যে ফর্মুলা হয়, ইন্টেন্সিটি তোমাদের সমানুপাতিক হয়, ইন্টেন্সিটি তোমাদের সমানুপাতিক হয় অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সাথে, এটা মনে রাখবে, ঠিক আছে। ইন্টেন্সিটি বলতে কি বোঝায়, এক সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এক সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটা তড়িৎ শক্তি যাচ্ছে, কতটা শব্দ শক্তি, এখানে কতটা শব্দ শক্তি যাচ্ছে তাকে আমরা বলি ইন্টেন্সিটি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন। মনে রাখবে যত জোরে আমি শক্তি দিয়ে অ্যাম্পলিটিউড তৈরি করব তত বেশি এর কী হবে, ইন্টেন্সিটি হবে। অবতল দর্পণে গঠিত প্রতিচ্ছবি কেমন হয়? দেখো এটা তোমাদের রিপিটেড কোশ্চেন, সেটা তোমাদের গতকালও তোমাদের এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। এই হচ্ছে অবতল দর্পণ, আচ্ছা ইয়েস, এই হচ্ছে তোমাদের অবতল দর্পণ। অবতল দর্পণে আমরা জানি যে সৎ প্রতিবিম্বও তৈরি হয়, আবার অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। কারণ এখানে তোমাদের দেওয়া হয়েছে অবতল দর্পণ, কী দেওয়া হয়েছে এখানে, অবতল দর্পণ। অবতল দর্পণে সৎ এবং অসৎ উভয় টাইপের তৈরি হয়। সৎ প্রতিবিম্ব ছোট হতে পারে, সৎ প্রতিবিম্ব সমান আকারের হতে পারে, বা সৎ প্রতিবিম্ব বড় হতে পারে। কিন্তু অবতল দর্পণে যে অসৎ প্রতিবিম্ব তৈরি হয় সেটা ডেফিনেটলি বড় হয়। এখানে যদি তোমাদের উত্তল দর্পণ দেয়, আমি এক মিনিট, এখানে এই ব্যাপারটাকেই যদি তোমাদের উত্তল দর্পণ দিয়ে দেয়, উত্তল দর্পণ, ঠিক আছে, তখন মনে রাখবে উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, আর সেই অসৎ প্রতিবিম্ব অলওয়েজ কিন্তু কী হয়, তোমাদের ছোট হয়। এটা কিন্তু আমি দর্পণের কথা বলছি বা মিররের কথা বলছি, পয়েন্ট টু বি নোটেড। এটাকে বলা হয় কনকেভ মিরর, এটাকে বলা হয় কনভেক্স মিরর,
আমি কিন্তু লেন্সের কথা বলিনি, ঠিক আছে। এবার অ্যান্সার দেখাও, কোনটা অ্যান্সার হবে? সর্বদা অবাস্তব এবং সোজা না, বস্তুর অবস্থার উপর বাস্তব অবস্থা উল্টো এবং সোজা, এই আচ্ছা ঠিক আছে। চলো পরেরটা। হোয়েন উই শেক আ ট্রি ড্রাই লিভস অ্যান্ড ফ্রুটস ফল ডাউন, ঠিক আছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনার্শিয়া। দেখো একটা, এটা হচ্ছে তোমাদের ধরো গাছের ডাল, ঠিক আছে। এই গাছের ডালে ঝুলছে একটা ফল, ঠিক আছে। তুমি যদি এই ডালটা ধরে তুমি যদি নাড়া দাও, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে ডালটা ছিল স্থির এবং ডাল সমেত এই ফলটাও স্থির ছিল। কিন্তু তুমি নাড়া কাকে দিচ্ছ? ডালটাকে দিচ্ছ, ফলে ডালের মধ্যে বল প্রয়োগ হচ্ছে এবং ডালটা গতিশক্তি অর্জন করছে, অর্থাৎ ডালটা স্থিতিজাড্য থেকে গতিজাড্যতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই ফলের গায়ে কোনো রকম আঘাত হচ্ছে না। তো ফল কি হচ্ছে, যেহেতু এই গাছের সঙ্গে লেগেছিল, সুতরাং ফলের মধ্যেও স্থিতিজাড্য ছিল। তো ফলও স্থিতি অবস্থায় থাকতে চায়। ডাল সরে যাচ্ছে, ফল একই জায়গা থেকে যাচ্ছে, ফলে ফল ডিটাচ হয়ে যায় এবং ফল নিচে পড়ে যায়, ঠিক আছে। এটা ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ মোশন, ঠিক আছে, অ্যান্ড ইনার্শিয়া অফ রেস্ট, এই দুটোর ওপর বেস করে হয়। তবে ফলের পতনটা কিন্তু মেনলি ইনার্শিয়া অফ রেস্টের জন্য হয়, কারণ ফল তার জায়গায় রেস্টেই থাকতে চায়। আমরা নিউটনের ফার্স্ট ল অনুযায়ী কী জানি? বাইরে থেকে কোনো অপ্রতিমিত বল, মানে আনব্যালেন্সড ফোর্স, ইফ ইউ ডোন্ট ইউজড, যদি তুমি পুট না করো, ঠিক আছে, তাহলে কী হবে? ইনডিউস যদি না করো তাহলে কী হবে? স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, অ্যান্ড গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিমান থাকবে, ঠিক আছে। যদি ব্যালেন্স ফোর্স প্রয়োগ করো তাহলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু অপ্রতিমিত বা ইমব্যালেন্স ফোর্স প্রয়োগ করলে এটা ঘটে, চেঞ্জ হয়ে যাবে অবস্থায়। তুমি অবস্থা চেঞ্জ করছো, সেই জন্য কী হবে? এটা ইনার্শিয়া অফ রেস্ট এখানে কাজ করে এবং ফলটা নিচে পড়ে, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি। তো এখানে ইনার্শিয়া বলেছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট পয়েন্টে চলো। বলেছে মেটাল আর নন মেটালের মধ্যে, দেখো যদি মেটাল এবং নন মেটাল হয়, মেটাল এবং কী হয়? নন মেটাল হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো এখানে কি হচ্ছে? অ্যাটাচ হচ্ছে, এবং হওয়ার ফলে যেটা বন্ড তৈরি হয় তাকে আয়নিক বন্ড বলা হয়, অর্থাৎ তড়িৎযোজী বন্ধন বলা হয়। কারেক্ট অ্যান্সার আমাদের এইটা হবে, আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। কিন্তু এই জায়গায় যদি তোমাদের নন মেটাল দেয়, ঠিক আছে, নন মেটাল দেয়, তাহলে মনে রাখবে এখানে কিন্তু তোমাদের সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধন তৈরি হয়, কোভ্যালেন্ট, VELENT, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি হয়। শেয়ারিংয়ের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে এখানে কাজ হয়, ঠিক আছে। আর ইলেকট্রন এখানে কী হয়? ইলেকট্রন এক্সচেঞ্জের মাধ্যমে কাজ হয়, ইলেকট্রন ফুললি এক্সচেঞ্জ হয়ে যায়। আর এখানে ইলেকট্রন কী হয়? শেয়ার হয়, অর্থাৎ এখানে একজনের ব্যাংকের টাকা অন্যজনের ব্যাংকে অলরেডি পৌঁছে যাচ্ছে, আর এখানে কী হচ্ছে? ব্যাংকে শেয়ারিং হয়ে কাজ চলছে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কী হবে? আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, বা এখানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলেছে, এটাও এর নাম হয়। পরেরটা চলো। দেখো এই প্রশ্নটা তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে দিয়েছে, বলছে হুইচ মেটাল ক্যান ডিসপ্লেস আয়রন ফ্রম FeSO4, FeSO4 অর্থাৎ ফেরাস সালফেটের দ্রবণ থেকে আয়রনকে ডিসপ্লেস করতে পারে কোন ধাতু? দেখো এমন কোনো ধাতুকে হতে হবে যে এই যে আয়রন আছে তার উপরে অবস্থান করে, আয়রনের উপরে যদি অবস্থান না করে তাহলে সে আয়রনকে প্রতিস্থাপিত করতে ডেফিনেটলি কী হবে না? পারবে না। তা আয়রনের উপরে কে অবস্থান করে? জিঙ্ক অবস্থান করে। তো জিঙ্ক কিন্তু আয়রনের সালফেটের দ্রবণ থেকে আয়রনকে অপসারিত করতে পারে, কারণ বাকি যে ধাতুগুলো দেখতে পাচ্ছি, কপার, সীসা, ঠিক আছে, সীসা কিন্তু আয়রনের নিচে অবস্থান করে, টিন অবস্থান করে, তারপরে আয়রনের নিচে, টিনের নিচে PB বা লেড অবস্থান করে সীসা। সোনা তো অনেক নিচে, সে এরা কেউই পারবে না, কেবলমাত্র জিঙ্কই কী করতে পারবে? ফেরাস সালফেট থেকে Fe-কে কী করতে পারবে? প্রতিস্থাপিত করতে পারবে। এখানে এই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়া। ওকে চলো। বলেছে চাপের SI একক কী? খুব ইজি প্রশ্ন, অ্যান্সার হবে তোমাদের পাস্কেল, ঠিক আছে। দেখো চাপ বেসিক্যালি কী হয় আমি তোমাদের বলে দিই। চাপ হচ্ছে তোমাদের থ্রাস্ট পার এরিয়া, ঠিক আছে, থ্রাস্ট পার এরিয়া, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা চাপ বলি। থ্রাস্ট পার এরিয়াকে আমরা কী বলি? চাপ বলি, অর্থাৎ বল বাই এরিয়া,
ঠিক আছে, বল বাই এরিয়াকে আমরা চাপ বলি। তার মানে কি, ফোর্স বাই তোমাদের এরিয়া, এরিয়া বলতে কি বোঝাই আমরা, মিটার স্কোয়ার। এই চাপের যে একক অর্থাৎ পি মানে পাস্কেল, সেটাই করলে কী হয়, ফোর্স বাই মিটার স্কোয়ার হয়। এটা অলওয়েজ মাথায় রাখবে। এটা দিয়েও কিন্তু প্রশ্ন দিতে পারে, বা এভাবে প্রশ্ন দিতে পারে, ফোর্স মিটার -2, এভাবেও প্রশ্ন দেয়, ফোর্স ইন্টু মিটার স্কোয়ার, কিন্তু মিটার স্কোয়ারটাকে উপরে তুলে দিলে তখন মিটার মাইনাস স্কোয়ার হয়ে যায়। এই জিনিসটা একটু মনে রাখবে, নেগেটিভ স্কোয়ার। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। চলো নেক্সট, পরের প্রশ্ন বলছে কোনটি কোষাঙ্গ নয়, অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সেল অর্গানেল। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম কিন্তু কোষের অর্গানেল নয়। সাইটোপ্লাজম হচ্ছে কোষের জেলি লাইক ধাত্র, সেই ধাত্রকে কি বলা হয়, সাইটোপ্লাজম বলা হয়। ঠিক আছে, এগুলো কোশ্চেন্স কিন্তু খুব একটা টাফ নয়, তুমি যদি একটুখানি ভুল ক্লিক করো তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে। এগুলো কিন্তু একদমই টাফ প্রশ্ন নয়। বেসিক্যালি আমি এই শিফটে খুব টাফ প্রশ্ন দেখিনি, আমার হাতে হয়তো এসে পৌঁছায়নি, এমনটা হতেই পারে। মডারেট টু ইজি লেভেল, ইজি টু মডারেট লেভেলের প্রশ্নই আমি দেখলাম। নেক্সট প্রশ্ন বলছে ইন আ সিরিজ সার্কিট হুইচ কোয়ান্টিটি রিমেন সেম। দেখো আমরা যখন সিরিজ সার্কিটিংয়ের কথা বলি তখন সিরিজ সার্কিটিং বলতে কী বোঝায়, এই এবং একটা রোধকে যদি আমরা দেখি, রোধ কী হচ্ছে তোমাদের সিরিজে যুক্ত আছে, একটা রোধ, ঠিক আছে, আবার এই একটা রোধ, এটা কী হচ্ছে সিরিজে যুক্ত আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। আমরা কি দেখব, এর মধ্যে দিয়ে যতটা কারেন্ট বা আই ফ্লো হচ্ছে, এটার মধ্যে দিয়েও ততটা কারেন্ট বা আই ফ্লো হচ্ছে। সো কারেন্ট তোমাদের সেম থাকবে, কারেন্ট তোমাদের কি থাকবে, সেম থাকবে। ডিফারেন্ট কি হয়ে যাবে, ভোল্টেজ ডিফারেন্ট হবে। ঠিক আছে, ভোল্টেজ ডিফারেন্ট হবে। কিন্তু এখানেই আমি যদি আরেকটা জিনিসের কথা বলি, যেটা হচ্ছে তোমাদের প্যারালাল বর্তনী, তাতে আমরা দেখব প্যারালাল কেমন, এই থাকবে, তার সঙ্গে আরেকটা রোধ কেমন থাকবে, এইরকম থাকবে। ঠিক আছে, তো প্যারালাল বর্তনীর যদি আমরা কথা বলি তাহলে কি দেখবো, এই হচ্ছে কারেন্ট আসবে 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 আসবে, এখানে যেই প্রবেশ করলে দুটো পার্টে ভাগ হয়ে যায়, একটা পার্ট এদিক দিয়ে এখানে চলে যায়, একটা পার্ট এদিক দিয়ে এদিকে চলে যাবে। তাহলে আই কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এখানে আই ডিফারেন্ট কিন্তু ভোল্টেজ সেম। ঠিক আছে, তো কারেন্ট অ্যান্সার এখানে কী হবে, এখানে বলেছে সিরিজের কথা, তো সিরিজ সার্কিটিংয়ের ক্ষেত্রে যদি বলি সিরিজ সার্কিটিং, তাতে বেসিক্যালি কী হয়, ধারা হবে। ঠিক আছে, এখানে অ্যান্সার তোমাদের কী হবে, ধারা, কারেন্ট, ধারা বা কারেন্ট, এটাই কিন্তু তোমাদের সিরিজ সার্কিটিংয়ে কী হয়, ইকুয়াল থাকে। চলো নেক্সট, পরেরটা। নেক্সট তোমাদের বলছে 5 কেজি ভরের একটা বস্তুর ওপর 20 নিউটন বল 4 সেকেন্ড ধরে প্রয়োগ করা হচ্ছে এবং প্রারম্ভিক বেগ 0 হলে চূড়ান্ত বেগ কত। দেখো আমরা এখানে তিনটে ফর্মুলা, যে আমি তিনটে ফর্মুলাই তোমাদের জন্য লিখছি, তোমরা জানো যে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু তোমাদের এ। এখান থেকে একটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে ইউ প্লাস এটি। ঠিক আছে, একটা ফর্মুলা আসে, এখান থেকে এটা আসে। নেক্সট তোমাদের যে ফর্মুলা আসে সেটা হচ্ছে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব না, কেন ব্যবহার করব না, তোমরা বলতে স্যার কেন ব্যবহার করবেন না, তার কারণ দেখো প্রথম কথা এখানে কেজি রয়েছে, মানে ভরের এখানে তোমাদের রয়েছে। ওকে, 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোথাও তোমাদের ভরের ব্যাপার নেই, তার মানে আমাদের এখানে ফোর্স থেকে ত্বরণকে বার করে নিতে হবে। এ ব্যবহার করার জন্য আমাদের কী করতে হবে, ফোর্স থেকে ত্বরণকে বার করে নিতে হবে। আর দ্বিতীয় কথা, আচ্ছা চলো আমি লিখি তোমাদের আগে, তারপরে তোমাদের বোঝাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই হচ্ছে তিনটে ফর্মুলা আমাদের হয়। এবার কোনটা কোনটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব না, তাকে এটাকে আমরা অ্যাপ্লাই করব না, কেন, কারণ এখানে এস আছে, এস আমাদের এখানে লাগবে, কিন্তু এস তো এখানে নেই। ঠিক আছে, এবং এও নেই আমাদের এখানে, দেখো এখানে এও নেই। আর তোমাদের এ এখানে বার করে নিতে হবে। পয়েন্ট টু বি নোটে, যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে যাও, এ আমাদের বার করতে হবে। তো এ তো এমনি আমাদের লাগবে, কারণ সব কটাতেই দেখো এ রয়েছে, এ ছাড়া অঙ্ক সম্ভব নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা একে বার করব কি করে, দেখো একে বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে তোমাদের ফোর্স থেকে আসে। ফোর্স ইকুয়াল টু কি, আমরা জানি ফোর্স ইকুয়াল টু হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ। ফোর্স হচ্ছে কি, বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর কত আমাদের 5 কেজি, ফোর্স কত আমাদের 20 নিউটন, ত্বরণ কত আমরা এখান থেকে বের করতে নেবো। তবে দেখতে হবে যে এটা কেজিতে আছে কিনা, এটা নিউটনে আছে কিনা, এই দুটো জিনিস দেখে নিতে হবে। তো এখানে যদি দেখি তাহলে এটা আমাদের কত আসছে 4। তো এখানে আমাদের ত্বরণ সেটা কী হবে, আমাদের 4। ঠিক আছে, ত্বরণ আমাদের কত হবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের ত্বরণ হবে। এবার এই ত্বরণকে আমরা কোথায় পুট করবো, দেখো আমাদের এখানে প্রাথমিক বেগ কি বলেছে 0, তার মানে আমাদের ইউ গিভেন আছে, ইউ আমাদের কি বলেছে 0। আমাদের চূড়ান্ত বেগ মানে ভি, সেটাই আমাদের বার করতে বলেছে। আর আমাদের কী দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর আমাদের এও দেওয়া আছে। তো ফার্স্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এখানে পেয়ে যাবো ভি আছে, ইউ আছে, টি আছে, এ আছে, সব কটাই আছে এখানে। ঠিক আছে, তো এই ফর্মুলাকে তুমি এখানে কি করো, অ্যাপ্লাই ইট। তো অ্যাপ্লাই করা যাক।
এইটাই অ্যাপ্লাই করছি। ভি ইকুয়াল টু হোয়াট, ইউ মানে কত আমাদের 0 প্লাস এটি, এ মানে কত আমাদের 4, টি মানে কত আমাদের 4, সরি টি মানে কত আমাদের, হ্যাঁ 4ই হবে, ওটা ইংলিশে মানে বাংলায় দেওয়া আছে, ইংলিশে দেখো 4। অ্যান্সার আমাদের কী হবে 16 মিটার পার সেকেন্ড। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি অপশন আমাদের কিন্তু এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা বুঝিয়ে বললাম বলে এত দেরি হলো, নর্মাল বললে দ্রুত হয়ে যেত। একটা জিনিস মাথায় রাখবে, এই জায়গায় আমরা নিচের দুটো ফর্মুলা কেন ইউজ করলাম না, এটা বোঝাটা খুব জরুরি। তার কারণ এখানে এস আছে, তাই এস মানে হচ্ছে স্মরণ, এটাও দেখো এস আছে, তাই এস তো এখানে কোথাও গিভেন নেই, সেই জন্য এস ব্যবহার করতে গেলে আমাদের অসুবিধা হবে, সেই জন্য আমরা ওটা অ্যাপ্লাই করলাম না। ওকে চলো, আচ্ছা এই প্রশ্ন ব্যাপারে একটা কথা বলি, এই প্রশ্নটায় যে 20 দাগ লেখা আছে এটা তোমরা ধরবে না। বেসিক্যালি আমি কি করছি, আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আগে করছি, সেই জন্য 20, 21, 18 এভাবে উল্টে যেতে পারি কিন্তু, কারণ আমরা যখন স্লাইড তৈরি করি তখন এইভাবে বাই ডিফল্ট স্লাইড যখন তৈরি করা হয় তখন কোনো দাগ নম্বর ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, এসব দাগ নম্বরকে প্লিজ দয়া করে ধরবে না। ওকে, নর্মালি কোশ্চেন্স করাচ্ছি সেটা কি দেখো, বলেছে কঠিন তরল ও গ্যাসে গেলে শব্দের বেগ কীভাবে পরিবর্তিত হয়। এবার তোমরা বলবে স্যার আপনি ডাউট যদি হয় তখন সেই প্রশ্ন আমরা জিজ্ঞেস করবো কী করে, তার জন্য তোমরা কী করবে, নিচে টাইমার আছে, টাইম যাচ্ছে, এখানে দেখবে কত নম্বরে মানে কোন টাইমে এই কোশ্চেন্সটা আসছে সেই টাইমটা উল্লেখ করলে আমি বুঝে যাবো। ঠিক আছে, এভাবেই করা হয়। তো বলছে যে কঠিন তরল এবং গ্যাসে শব্দের বেগ কীভাবে পরিবর্তিত হয়। দেখো কঠিনের শব্দের বেগ সব থেকে বেশি হয় আর গ্যাসে শব্দের বেগ সব থেকে কম হয়, তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে, ডিক্রিজেস। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট পয়েন্টটাতে, তোমরা বলবে কেন, কারণ দেখো যদি লোহাতে আঘাত করো দেখবে শব্দ অত্যন্ত দ্রুত পৌঁছায়। ঠিক আছে, আর গ্যাসের মধ্যে কিন্তু শব্দ সব থেকে ধীরে কিন্তু আসে, আর তরলে হচ্ছে মিডিয়াম রেঞ্জে থাকে, তরলে কী হয় মিডিয়াম রেঞ্জে থাকে। এর উপর বেস করে প্রশ্ন আসছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু মেনশন করি, সেটা হচ্ছে এই যে 20 দাগ থেকে করালাম না, এই যে 20, 19 এরকম চলছে, এই যে 20 দাগ থেকে আমি তোমাদের শুরু করেছি, এটা হচ্ছে তোমাদের পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে তোমাদের যে 9th ডিসেম্বর ছিল, 9th ডিসেম্বরে তোমাদের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি এখানে ইনক্লুড করেছি, কারণ কালকে তোমাদের দেওয়া হয়নি, কারণ এগুলো আমি লেট করে পেয়েছি তাই। ঠিক আছে, এগুলোকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। ঠিক আছে তোমাদের, আর প্রথম এই 20 দাগের আগে যে প্রশ্নগুলো ছিল এগুলো হচ্ছে তোমাদের আজকের ফার্স্ট শিফটের ওপর বেস করে এক্সপেক্টেড মানে বুঝে যাবে যে কী বলতে চাইছি। ঠিক আছে, 20 দাগের আগে অবধি যা ছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের 9 ডিসেম্বর সেকেন্ড শিফটের প্রশ্ন। এখন দেখো সামনে যাদের এক্সামিনেশন আছে তাদের তো এটা দেখার দরকার নেই যে কোন শিফটে পড়ছে, কারণ যে কোনো শিফটের প্রশ্ন ইম্পর্টেন্ট তাদের জন্য। বোঝা গেছে কী বললাম? চলো, এখানে তোমাদের বলেছে নিচের কোনটি স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ভেরি কমন কোশ্চেন, আমরা জানি স্যাচুরেটেড হাইড্রোকার্বন আমাদের এএনই থাকে, তো একটাই অপশন আছে বিউটেন, এবং এখানে কিন্তু 4টে কার্বন থাকে বিউটেনে, বিউট বলেছে মানে 4টে। ঠিক আছে চলো নেক্সট পরেরটাতে দেখো, কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে বলে যে স্যার আমি দাগ নম্বর এদিক ওদিক হলে আমার অসুবিধা হচ্ছে, এগুলো তোমাদের মেন্টাল ইস্যু, এগুলো অ্যাকচুয়ালি মেন্টাল ইস্যু। ঠিক আছে, অর্থাৎ মেন্টাল ইস্যু মানে কি, মেন্টাল ইস্যু মানে হচ্ছে আমি মনকে এত বেশি গুরুত্ব দিই যে মন যদি ঠিক না হয় তা আমি কাজ করতে পারছি না। মনকে কন্ট্রোল করতে শেখো। ঠিক আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষার সময় কিন্তু এটাই করতে হয়। তোমরা ভাবো এটা একটা জ্ঞানের কথা, বিশাল ফালতু কথা, বাট তা নয়। মনকে যে কন্ট্রোল করতে পারে সেই কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা গিয়ে কিন্তু টেনশনটাকে কী করতে পারে, কমাতে পারে। ঠিক আছে, এক্সাম প্রেশারটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারে। মনকে কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট খুব। এবার থেকে একটা কাজ করবে, মন যা বলবে তার বিপরীত কাজ করতে আরম্ভ করবে, তাহলে মনও বুঝে যাবে যে তুমি ভাই ওর কন্ট্রোলে নয়, ও তোমার কন্ট্রোলে আছে। ঠিক আছে, ধরো মন বলছে যে এক্ষুনি শুয়ে পড়ো, তুমি শোবে না, তুমি কী করবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট পরে শোবে। মন বলছে ভাই মোবাইলটা নিয়ে ভাই ইউটিউব সার্চ কর, ফেসবুক সার্চ কর, ভাই পুষ্পা দেখ, তুমি বলবে যে না, তুমি করবে ওটা, কিন্তু আধ ঘন্টা পরে করবে। ঠিক আছে, এই মোবাইল খুব ডেঞ্জারাস জিনিস কিন্তু সবাই জানি আমরা। ঠিক আছে, কিন্তু আমরা জানা সত্ত্বেও কিন্তু তার দ্বারা অ্যাডিক্টেড হই। এটার কারণই হচ্ছে এইটা, মন অ্যাকচুয়ালি এখানে কালপ্রিট হয়, মোবাইল নয়, মন কালপ্রিট। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি মন বললে কিছু হয়ই না, এটা অ্যাকচুয়ালি হরমোনের খেলা। যাই হোক চলো, বলছে 5 কেজি ভরের বস্তুর ওপর 2 মিটার পার সেকেন্ড ত্বরণ তৈরি করলে বল কত। তো আমরা জানি কেজি ইন্টু ত্বরণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো, সো 10 নিউটন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার আমাদের হবে। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটাকে যদি ডাইনে দিত তখন কী করতে হয়, দেখো মনে রাখবে একটা জিনিস, নিউটন হচ্ছে বড় রাশি মানে বড় একক, আর ডাইন হচ্ছে কিন্তু ছোট একক। ঠিক আছে, সো 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, যারা জানো না তাই জন্য বলে দিই, ডাইন কিন্তু বলের আরেকটা একক, নিউটন যেমন একটা একক, ডাইন কিন্তু বলের একটা একক। নিউটন হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন, আর এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে আমরা নিউটন ধরি। ঠিক আছে, ডাইন কিন্তু বলের একটা একক। তো তোমাদের যদি বলা হয় যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, ঠিক আছে ক্লিয়ার, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো তো, তাহলে 10 নিউটন ইকুয়াল টু কী হবে, 10 ইন্টু 10⁵ ডাইন তোমাদের তখন হতো, তখন কিন্তু অ্যান্সার এইটা হয়ে যেত। ঠিক আছে, এইটা কিন্তু এখন অ্যান্সার কী হবে 10। বোঝাতে পারছি আমি,
যারা পিডিএফ দেখবে তারা এই জায়গায় গোলাবে, তারা বলবে স্যার 10⁵ কেন লিখেছেন আপনি? 10ই হবে অ্যান্সার, কিন্তু আমি বলতে চাইছি যে ডাইন হলে কি হতো। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 2 কেজি ভরের একটা বস্তু 9 মিটার উচ্চতায় রাখলে স্থিতিজ শক্তি কত হবে? তার ডেফিনেটলি 2 × 10 × 9 হবে, ঠিক আছে, অর্থাৎ m × g × তোমাদের h, ঠিক আছে, মাস × g × হাইট। সো অ্যান্সার তোমাদের কী হবে? 180 জুল। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 9 × 18 × 180, 180 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন্স ছিল। চলো নেক্সট, পরেরটাতে। নেক্সট প্রশ্ন বলছে ই পোলেন গ্রেন এন্টার্স দ্য ওভিউল। দেখো, পোলেন গ্রেন যখন ওভিউলে এন্টার করে তখন আমরা তাকে বলি ফার্টিলাইজেশন, ঠিক আছে, নিষেক বা ফার্টিলাইজেশন বলা হয়। মনে রাখবে এইটা হচ্ছে তোমাদের, এই যে এই পার্টটা কি বুঝতে পারছো আশা করি, এটা হচ্ছে তোমাদের গর্ভমুণ্ড। তো যখন পরাগ গর্ভমুণ্ডে এসে পড়ে, পরাগ যখন গর্ভমুণ্ডে এসে পড়ে তখন তাকেই পলিনেশন বলা হয়। কিন্তু পলিনেশন হওয়ার পরে কি হয়? পরাগ নালিকা গঠন হয়। পরাগ নালিকা গঠনের পরে কি হয়? ওখান থেকে পুরুষ জনন কোষ কি হয়? তোমাদের ওভিউলে প্রবেশ করে, এটাকে ফার্টিলাইজেশন বলা হয়। আর ফার্টিলাইজেশনের পরেই কিন্তু জার্মিনেশন হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে? ফার্টিলাইজেশন বলা হয়, পলিনেশন কিন্তু অ্যান্সার নয়, ঠিক আছে। চলো পরেরটা। উদ্ভিদে বীজ তৈরি হওয়ার পর কোন প্রক্রিয়া ঘটে? দেখো, উদ্ভিদে যখন বীজ তৈরি হয়ে যায় তখন বীজের অঙ্কুরোদ্গম ঘটে, ঠিক আছে, এটাই হচ্ছে পরবর্তী প্রসেস হয়। ওকে, সিড ডিসপারশন নয়, বীজের অঙ্কুরোদ্গম ঘটে। দেখো, বীজ হচ্ছে তোমাদের ডিম্বক, ঠিক আছে, বীজ হচ্ছে কি? ডিম্বক। আর ডিম্বাশয় যেটা, সেটা এর ওপরে একটা আবরণ তৈরি করে এবং এটাকে কি করা হয়? পরিপক্ক ডিম্বাশয়কে আমরা কি বলি? ফল বলি। তো বেসিক্যালি পরিপক্ক ডিম্বাশয় হচ্ছে তোমাদের ফল, পরিপক্ক ফল, এটা হচ্ছে তোমাদের ডিম্বাশয়, ঠিক আছে, এটাই তোমাদের কি? ডিম্বাশয়। ডিম্বাশয়ের ভেতরে যে আঁটি আমরা বলি, যেটা তোমাদের ডিম্বক, সেটাই কিন্তু ডিম্বক, ঠিক আছে। পরবর্তী তুমি যদি এটাকে খাওয়ার পর ফেলে দাও, আঁটিটা যদি এখানে পড়ে, তাহলে এর থেকে কী উৎপন্ন হবে? চারা গাছ উৎপন্ন হবে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি অঙ্কুরোদ্গম। তো সিড জার্মিনেশন উইল বি দ্য পরের প্রসেস। নেক্সট প্রসেস হচ্ছে সিড জার্মিনেশন। দেখো কত সুন্দর করে প্রশ্নগুলোকে ফ্রেম করা হয়েছে। বলছে পৃথিবীতে স্বাধীনভাবে পড়া বস্তুর ত্বরণ কোন কারণে হয়? দেখো, পৃথিবীতে স্বাধীনভাবে পড়া বস্তুর ত্বরণ বেসিক্যালি যে কারণে হয় তাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে। পৃথিবীর অভিকর্ষ যে বল আছে সেটা পৃথিবীকে, বস্তুকে ধরে টানতে থাকে এবং তার ফলেই কিন্তু গ্র্যাভিটি তৈরি হয়, ঠিক আছে, এবং গ্র্যাভিটির কারণেই কিন্তু ত্বরণ তৈরি হয়, ঠিক আছে। জি যেটাকে আমরা বলি সেটা মাধ্যাকর্ষণ বলের প্রভাবেই আসে, ঠিক আছে। জি মাধ্যাকর্ষণ বলের প্রভাবেই কী হয়? আসে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো অভিকর্ষ বলই এখানে কারণ। পরেরটায় চলো। যদি একটি বল উপর থেকে ফেলা হয় তার ত্বরণ কত? আমরা দেখতে পাচ্ছি পিছোচ্ছি, অ্যাকচুয়ালি 14, 15, 13 এভাবেই আসছে। যদি একটি বল উপর থেকে ফেলা হয় তাহলে বেসিক্যালি কী হবে? যত নিচে পড়তে থাকবে তত ওর কেই বৃদ্ধি পাবে, ঠিক আছে। কেই কী হবে? বৃদ্ধি পাবে এবং পি হ্রাস পাবে। তোমরা বললে পোটেনশিয়াল এনার্জি কেন হ্রাস পাবে? স্মৃতিশক্তি হ্রাস পাবে বা পোটেনশিয়াল এনার্জি হ্রাস পাবে, তার কারণ হাইট কমছে, তাই হাইটের ওপর পোটেনশিয়াল এনার্জির সঙ্গে হাইটের সম্পর্ক সমানুপাতিক হয়। হাইট যদি কমে পোটেনশিয়াল এনার্জি অবশ্যই কমবে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার কী হবে? তোমাদের বাড়তে থাকা ত্বরণে চলবে। এখানে তোমাদের এটাকে আমরা, এই ত্বরণটাকে আমরা কি বলি? অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি, ঠিক আছে। যদিও এটা বাড়তে থাকা ত্বরণই, কিন্তু এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ অ্যান্সার রয়েছে, তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা অ্যান্সার করব, ঠিক আছে। তবে এটা ডেফিনেটলি ইনক্রিজিং অ্যাক্সেলারেশনই হবে, ঠিক আছে। সরি, ভুল হচ্ছে আমার, ইনক্রিজিং অ্যাক্সেলারেশন হবে না, ইনক্রিজিং বেগ হবে, ঠিক আছে। বেগ বৃদ্ধি হবে, ত্বরণের বৃদ্ধি হবে না। বেগ বৃদ্ধি হবে কিন্তু ত্বরণ স্থির থাকবে। সেই ত্বরণের নাম কি? ত্বরণ কী হবে? স্থির। পয়েন্ট টু বি নোটেড। ত্বরণ কী হবে? ত্বরণ তোমাদের স্থির হবে। এই ত্বরণটাকে আমরা কি বলি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি, যার মান জি, যার মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কোনো অবস্থাতেই চেঞ্জ হয় না, ঠিক আছে। ওই জন্য ত্বরণ স্থির। এখানে বাড়তে থাকা ত্বরণ বলেছে, ওই জন্য রং হয়েছে। যদি বলতো ত্বরণে চলবে তাহলে হতো যেটা এই ওপরেরটায় লেখা আছে, ঠিক আছে। বেগ বৃদ্ধি পাবে কিন্তু ত্বরণ স্থির থাকবে। ত্বরণ স্থির মানেই বেগ সমান হারে বাড়ছে, ঠিক আছে। সমান সময়ের ব্যবধানে বেগ সমহারে বাড়াকেই আমরা বলি সমত্বরণে চলছে, ঠিক আছে। অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে কিন্তু ত্বরণ স্থির থাকবে। পরেরটা চলো। দেখো, কিছু প্রশ্ন আছে এ লেভেলে, সেগুলো আমরা হয়তো স্কিপ করব, কিন্তু নর্মাল যে প্রশ্নগুলো তোমাদের অসুবিধা হয় সেগুলো সবই রাখবো। 0.15 অ্যাম্পিয়ার প্রবাহ 4 মিনিট ধরে চললে, এটা 8 মিনিট, কারণ এটা ইংলিশেই আছে, এখানে আছে মানে এখানেও আছে, হ্যাঁ। 15 অ্যাম্পিয়ার 8 মিনিট ধরে চললে চার্জ কত হবে? ঠিক আছে। দেখো, এর যে চার্জের যে তোমাদের একক, সেটা আমরা কি জানি? আমরা জানি ভোল্ট। ভোল্ট ইকুয়াল টু, বা তুমি এভাবে ধরতে পারো, এখানে এভাবে না ধরে এভাবে লেখো, ভোল্টে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট অ্যাম্পিয়ারকে ইউজ করা যায়। যে অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী হয়? যে কুলম পার সেকেন্ড, ঠিক আছে। অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী হয়? আমরা জানি কুলম পার
সেকেন্ড হয়, ঠিক আছে। এখানে বলেছে 0.15 অ্যাম্পিয়ার দেওয়া আছে, ঠিক আছে। চার্জ কত হবে সেটা বার করতে বলেছে, দেওয়া রয়েছে 8 মিনিট, 8 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করো, তো ইনটু, তো এই দুটোকে তোমাকে গুণ করতে হবে, তবে তুমি অ্যান্সার পাবে। তো বেসিক্যালি দেখো এটা যদি চলে যায় নিচে আমাদের 100 আসছে, 100 মানে এই শূন্য কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে তোমাদের কি করা যায়, 5 3 15, 5 2 10, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, 4 3 12, আর 6 12 72। দ্য অ্যান্সার উইল বি 72 কুলম। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই যে, তো অ্যাপ্লাই করলে অ্যান্সার বেরিয়ে যাবে। শুধু মনে রাখবে নিচে যেটা টাইম থাকে সেটা সেকেন্ডে থাকে, নট মিনিটে। মিনিটটাকে আমাকে কী করতে হবে, সেকেন্ডে কনভার্ট করতে হবে, ডাইরেক্ট বেরিয়ে যাবে। নেক্সট, পরের প্রশ্ন, ওহমের নিয়ম কোন অবস্থায় প্রযোজ্য? দেখো এখানে 3টে অপশানই রেখেছি, ডিটা কেটে গেছে বা এখানে ছিলই না অ্যাকচুয়ালি। ওহমের নিয়ম হচ্ছে তোমাদের তাপমাত্রা যখন স্থির, ওহমের নিয়মের প্রথম রুলসটি হচ্ছে এটা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। মনে রাখবে তাপমাত্রা কী হবে, স্থির হতে হবে, ঠিক আছে, কারণ টেম্পারেচার রোধকে পরিবর্তিত করে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এবং ওখানে বলা আছে দেখবে যে পরিবাহীর মধ্য দিয়ে, তার মানে পদার্থকে কন্ডাক্টর হতে হবে। কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, পরিবাহীকেই ওখানে বাংলায় চালক লিখেছে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এখানে কারেক্ট অ্যান্সার হবে। সেমিকন্ডাক্টর মানে নন ওহমিক যে সমস্ত মেটেরিয়াল, তাদের ক্ষেত্রে ওহমসের ল কাজ করে না, ঠিক আছে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন বলছে প্লাজমা ঝিল্লি। প্লাজমা ঝিল্লি মানে হচ্ছে কোষ পর্দা। তো বলছে কোষ পর্দা নিচের কোনটা দ্বারা তৈরি? আমরা সবাই জানি কোষ পর্দা লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি। যদি এটা হতো কোষ প্রাচীর, তাহলে কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা তৈরি হয়, ঠিক আছে। পেকটিনও থাকে, তবে এনসিইআরটিতে সেলুলোজ কথাটা বেশি দেওয়া আছে। তো সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে কিন্তু কোষ প্রাচীর তৈরি হয়, ঠিক আছে। সেলুলোজ আর হেমিসেলুলোজ, ঠিক আছে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, যদি একটি তরঙ্গের দোলনের আবর্তনকাল টি হয়, তাহলে 1/t কী নির্দেশ করে? মনে রাখবে 1/t ফ্রিকোয়েন্সিকে নির্দেশ করে, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। কাকে নির্দেশ করে? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t হয়, অর্থাৎ কম্পাঙ্ক। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের যদি জিজ্ঞেস করে যে ভেলোসিটি ইকুয়াল টু কী হয়, দ্রুতি ইকুয়াল টু কী হয়, ঠিক আছে, দ্রুতি বা ভেলোসিটি বলতে পারো, এখানে অ্যাকচুয়ালি স্পিড হওয়া উচিত, সেটা ইকুয়াল টু কী হয়, সেটা হয় তোমাদের লামডা ইন্টু তোমাদের হয় টি, বোঝাতে পারলাম? মানে 1/t, ঠিক আছে, লামডা ইন্টু 1/t। এবার 1/t মানে যেহেতু ফ্রিকোয়েন্সি, সেহেতু লেখা হয় লামডা ইন্টু মিউ, ঠিক আছে। মিউ মানে হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি, মিউ মানে কি, মিউ মানে হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি, লামডা ইন্টু 1/t এভাবে তোমাদের লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। লামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক ইকুয়াল টু তোমাদের হয় স্পিড, শব্দের স্পিড বা ভেলোসিটি বা দ্রুতি, ঠিক আছে। শব্দের স্পিড বা ভেলোসিটি বা দ্রুতি, এগুলো তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কী হয়, ইন্টু কম্পাঙ্ক, ঠিক আছে। এটা তোমাদের পরবর্তীকালে পরীক্ষায় পড়তে পারে। পরের প্রশ্ন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে আমরা কি বুঝি? এই 6টাকে তোমরা ধরবে না, ঠিক আছে, কেন আমি বললাম যে এদিক ওদিক আছে তোমাদের স্লাইড। ওকে, 6 নম্বর আমি তুলে দিয়েছি। তো অপবর্তনাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক, সোজা কথা বলতে, তো প্রতিসারাঙ্ক বলতে কি বোঝানো হয়? দেখো দু ধরনের কথা হয়, একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বা নর্মালি বলতে পারো তাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে। একে বলা হয় রিলেটিভ প্রতিসারাঙ্ক, রিলেটিভ, ঠিক আছে। রিলেটিভ প্রতিসারাঙ্ক বা এমনি প্রতিসারাঙ্ক বলতে আমরা কি বুঝি? এক মাধ্যম থেকে বায়ু যখন অন্য মাধ্যমে যাচ্ছে তখনই তাকে আমরা বলি রিলেটিভ প্রতিসারাঙ্ক বা নর্মাল প্রতিসারাঙ্ক। এবার আরেকটা কথা আছে, সেটা আমি বলে দিই, সেটাকে বলা হয় অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আরআই। অ্যাবসলিউট আরআই কাকে বলা হয়? অ্যাবসলিউট আরআই তাকেই বলা হয় যখন শূন্য থেকে অন্য মাধ্যমে আলো যাবে, শূন্য থেকে অন্য মাধ্যমে কী হবে, আলো যাবে, ঠিক আছে, তখন তাকে বলা হয় অ্যাবসলিউট আরআই। এটা মনে রাখবে, অর্থাৎ অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। এখানে তোমাদের নর্মাল বলেছে, তো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, এটাই আমাদের কারেক্ট আনসার হবে। পরেরটায় চলো। গর্ভধারণের সাথে এইচআইভি বা এইডসের প্রতিরোধের উপায় কোনটা? দেখো গর্ভ নিরোধ করা, ধারণ নয়, নিরোধ, অর্থাৎ গর্ভকে রোধ করা, তার সাথে এইচআইভি এইডসের তোমাদের যে প্রতিরোধের উপায় হচ্ছে তোমাদের কন্ডোম, ঠিক আছে, বেস্ট উপায় হচ্ছে কন্ডোম। কেন? কারণ দেখো যখনই কপারটি হচ্ছে এরকম ধরনের একটা ডিভাইস, যেটা এরকম মুড়ে থাকে, ভেতরে গেলে সেটা খুলে যায়, ঠিক আছে, এবং এটা স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করানো হয়, সার্ভিক্সে। তো এই যে কপারটি কিন্তু বেসিক্যালি যে বীর্য এবং যে স্ত্রী যৌনাঙ্গের যে জননরস, তার মিলনকে কিন্তু আটকায় না। অর্থাৎ মনে রাখবে দেহ রসকে কিন্তু আটকানোর প্রয়োজন হয়। দেহ রসকে তুমি যদি না আটকাও,
তাহলে কিন্তু দেহ রসের মধ্যে দিয়ে কিন্তু এইচআইভি ছড়াতে পারে। দুটো দেহের রস যদি মিলিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্যারেন্টি কিন্তু কী হবে, এডস হবে। তো কপারটি সেটাকে আটকায় না, ওই জন্য কপারটি অ্যান্সার নয়। গর্ভনিরোধক বড়িও সেটাকে আটকায় না, ঠিক আছে। তারপর বন্ধ্যাত্বকরণ স্টেলাইজেশনও কিন্তু সেটাকে আটকায় না। এরা কি করে, এরা মেনলি শুক্রাণুকে ডিম্বাণুর কাছে যেতে বাধা দান করে, কিন্তু দেহ রসকে কিন্তু আটকায় না, সেই জন্য এরা অ্যান্সার নয়। অ্যান্সার তোমাদের কন্ডোম হবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে দেখো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এদের মধ্যে যখন বিক্রিয়া হয় না তখন উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট। কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সরি আমি কোন কালি ইউজ করলাম, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH হোল 2 তাকে যখন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে নিয়ে যাও তখন উৎপন্ন হয় CaCO3, ঠিক আছে। এই CaCO3 উৎপন্ন হয় এবং এই CaCO3 কিন্তু বেসিক্যালি কী করে, ওখানে হোয়াইট ওয়াশের কাজ করে। তো অ্যান্সার তোমাদের কী হবে, ক্যালসিয়াম কার্বনেট। এটাই কিন্তু তোমাদের হোয়াইট ওয়াশ করে, ঠিক আছে। এবং অতিরিক্ত যদি তুমি আবার এখানে CO2 দাও, কিছুদিন পরে দেখবে এটা একটুখানি যেন কালো হয়ে যাচ্ছে, কারণ এখানে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে, CaCO3 হোল 2 এটা উৎপন্ন হয়। তখন কিন্তু এই হোয়াইট ওয়াশটা দেখবে একটু কালো হয়ে যায়, যে কারণে এখন চুনকাম করা হয় না। কারণ চুনকাম করলে বেশি দিন রাখলে দেখবে একটু কালো কালো মতো মনে হয়, ঠিক আছে। এইটা যতদিন থাকে ততদিন ওকে, এটা থাকলে কিন্তু তোমাদের কী হয়, একটু কালো হয়ে যায়। অ্যান্সার আমাদের কী হবে, ক্যালসিয়াম কার্বনেট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। পরের প্রশ্ন, নারকেলের খোলসের কোন টিস্যু এটিকে কঠোর ও শক্ত করে তোলে? অ্যান্সার হবে তোমাদের স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। এটা তারপরে বাস্ট ফাইবার, যেটা কি পাটের তন্তু বা শন বলা হয়, ঠিক আছে। এগুলো সবই কিন্তু তোমাদের স্ক্লেরেনকাইমা এবং এটা কিন্তু মৃত, ঠিক আছে। এটা কি, এটা কিন্তু একটা মৃত, মনে রাখবে। পরেরটা চলো দেখো, একটু স্পিডে এগোলাম তোমাদের জন্য। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট রিলেটেড টু নিউটনস থার্ড ল অফ মোশন? নৌকা থেকে নামলে নৌকার পিছন দিকে সরে যাও। আমরা জানি যখন আমরা নৌকা থেকে নামি তখন যেটা হয় সেটা হচ্ছে নৌকা ওপর আমি একটা পা রাখি আর ডেকের ওপর একটা পা রাখি, যার ফলে কী হয়, নৌকার ওপর একটা বল প্রয়োগ হয়, নৌকা পিছন দিকে সরে যায় এবং আমি ডেকের ওপর উঠে পড়ি, ঠিক আছে। এটা বেসিক্যালি হয়, এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য হয়। তো এটা তো অ্যান্সার না, কারণ এখানে নট বলেছে। নেক্সট হচ্ছে বন্দুক ছাড়লে পিছন দিকে ধাক্কা খায়। তো বন্দুক থেকে যখন গুলি বেরোয় তখন যেটা হয়, বন্দুকের গুলি বন্দুককেও কিন্তু পেছন দিকে একটা ধাক্কা দেয়। তো এটাও ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য হয়, যেটা নিউটনের থার্ড ল অনুযায়ী হচ্ছে। নেক্সট হচ্ছে ব্যাটে বল লাগলে ব্যাট কিছুটা পিছন দিকে সরে যায়। এটাও নিউটনের থার্ড ল অনুযায়ী হয়। ব্যাটে যখন বল লাগছে তখন বল ব্যাটের ওপর একটা বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে এবং ব্যাটও বলের ওপর বল প্রয়োগ করে, ফলে ক্রিয়া প্রতিক্রিয়া হয়। গাড়ির ইঞ্জিন স্টার্ট হলে গাড়ির এগিয়ে যাওয়া, দেখো গাড়ির ইঞ্জিন স্টার্ট হলে গাড়ির এগিয়ে যাওয়া, এটা হচ্ছে অপ্রতিমিত বলের এক্সাম্পল। অপ্রতিমিত বলের এক্সাম্পল কেন, কারণ ঘর্ষণ বল যেটা গাড়ির চাকা অনুভব করে, সেই ঘর্ষণ বলকে কি করে, এই বল ইঞ্জিনের যে বল সে কী করে, সেটাকে রোধ করে এবং রোধ করে গাড়িকে কী করে, সামনের দিকে ঠেলে দেয়, ঠিক আছে। রোধ করে কী করে, গাড়িকে কী করে, সামনের দিকে ঠেলে দেয়, ঠিক আছে। ফলে এখানে ঘর্ষণ বলের ওপরে উঠতে হচ্ছে ইঞ্জিনের ক্ষমতাকে, এখানে অপ্রতিমিত বল কাজ করছে, ইমব্যালেন্স ফোর্স কাজ করছে। এবং তুমি দেখতে পাচ্ছ জাড্ডোরও চেঞ্জ হচ্ছে, কারণ একটা ভালো করে বুঝবে কী হচ্ছে, এখানে জাড্ডের চেঞ্জ হচ্ছে, তো স্থিতি জাড্ডো গতি জাড্ডো পাচ্ছে, ঠিক আছে। এটা নিউটনের ফার্স্ট ল অনুযায়ী হচ্ছে, নিউটনের থার্ড ল এখানে কাজ করছে না। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বোঝাতে পারলাম? চলো নেক্সট প্রশ্ন তোমাদের বলছে কোন ধরনের বন্ধন বড় আকারের অণু তোমাদের তৈরি করে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যান্সার হবে তোমাদের সমযোজী বন্ধন, ঠিক আছে। সমযোজী বন্ধনই কিন্তু একমাত্র বন্ধন যেটা তোমাদের কী করে, বড় আকারের অণু তৈরি করে। তো অ্যান্সার আমি দেখাচ্ছি, বি অপশান উইল বি দ্য কারেক্ট। চলো নেক্সট পরেরটাতে তোমরা বলবে স্যার সমযোজী বন্ধনই কেন হয়? কারণ দেখো সমযোজী বন্ধনে একটা কথা মাথায় রাখবে, সমযোজী বন্ধনে সিঙ্গেল বন্ড যেটা থাকে তাতে কিন্তু সবথেকে বড় অণু তৈরি হয়, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে। তো কী হয়, কার্বন চেন তৈরি করতে পারে, হাইড্রোকার্বন চেন, যত খুশি কার্বন চেন তৈরি করতে পারে। একেই বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনে কি বলা হয়, ক্যাটিনেশন ধর্ম। আর ক্যাটিনেশন ধর্মের কারণে কিন্তু এই ব্যাপারটা ঘটে। তো কারেক্ট অ্যান্সার এখানে এটাই হবে। পরেরটা চলো, পরের কোশ্চেন্স, হাইড্রা এবং ইস্টের প্রজননের মধ্যে মিল কোথায়? দেখো হাইড্রা এবং ইস্ট উভয়ই কিন্তু বার্ডিং পদ্ধতিতে প্রজনন করতে পারে, ঠিক আছে। উভয়ই কিন্তু বার্ডিং পদ্ধতিতে প্রজনন করতে পারে, কিন্তু এটা হচ্ছে মিল, এটাই হচ্ছে মিল। অমিল কি, দেখো এদের কোষে সমান সংখ্যক থাকতে পারে না, কারণ ইস্ট হচ্ছে এককোষী, যেখানে হাইড্রা হচ্ছে বহুকোষী, ঠিক আছে। ইস্ট হচ্ছে এককোষী আর হাইড্রা কি তোমাদের বহুকোষী, এটা আমরা সবাই জানি। ইস্ট এককোষী, হাইড্রা বহুকোষী। নেক্সট হচ্ছে উভয় স্পোর তৈরি করতে পারে না, ইস্ট স্পোর তৈরি করতে পারে, ঠিক আছে। ইস্ট কিন্তু স্পোর তৈরি করতে পারে, কিন্তু হাইড্রা স্পোর তৈরি করতে পারে না, এই জন্য এটা কেটে যাচ্ছে।
নেক্সট হচ্ছে উভয়ই প্রজনন বিভাজনের মাধ্যমে প্রজনন করে না, কেউই ফিউশন করে না। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স। পরেরটা চলো, এগুলো সব আমাদের আজকে সেকেন্ড শিফটের প্রশ্ন। ঠিক আছে, এই তোমাদের আগে যে দুটো তিনটে আলোচনা করলাম এগুলো সমেত। বলছে নিম্নের কোন উপাদানটি পরাগায়নে প্রভাব ফেলে না? ক্রস পলিনেশনের প্রভাব কোনটা ফেলে না? ক্রস পলিনেশন কি? এখানে ধরো একটা ফুল আছে, ঠিক আছে, আর এখানে ধরো আরেকটা গাছের আরেকটা ফুল আছে, এই ফুল থেকে এই ফুলে পরাগ যাবে। এক্ষেত্রে আমরা জানি ইনসেক্টের মাধ্যমে যেতে পারে, জলের মাধ্যমে যেতে পারে, বায়ুর মাধ্যমে যেতে পারে, কিন্তু আলোর মাধ্যমে যেতে পারে না। তো এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে। আলো কখনোই পরাগকে বহন করে নিয়ে যায় না। ঠিক আছে, তো কে প্রভাব ফেলে না? আলো এখানে প্রভাব ফেলে না। এটা হচ্ছে বাস্তববাদী কোশ্চেন্স। তোমার যদি বেসিক আইডিয়া থাকে তুমি ইজিলি কোশ্চেন্স করতে পারবে। পরের প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে সাসপেনশন নিয়ে। দেখো একটা কথা মাথায় রাখবে, দ্রবণে সব থেকে ছোটো কোণা থাকে, তারপরে বড় হয় তোমাদের কোলয়েডে। ঠিক আছে, বড় হয় কিসে? তোমাদের কোলয়েডে। আর তার থেকেও বড় হয় কিসে? তোমাদের সাসপেনশনে বা প্রলম্বনে। প্রলম্বনের বাংলাই হচ্ছে তোমাদের সাসপেনশন। ঠিক আছে, প্রলম্বনের বাংলায় কি তোমাদের? সাসপেনশন। ঠিক আছে, সরি, সাসপেনশনের বাংলা কি? প্রলম্বন। তো এখানে তোমাদের কি বলেছে? খুব ছোট এবং দেখা যায় না, এটা নয়। বড় কোণ এবং স্থির অবস্থায় বসে যায়, সেটেল আন্ডারস্ট্যান্ডিং, এটাই হচ্ছে কারেক্ট। সমবায় মিশে যায় না, মিশে যায় না। আলোকে বিচ্ছুরিত করে না, বিচ্ছুরিত করতে পারে, এটা হচ্ছে ইনকারেক্ট। মনে রাখবে প্রলম্বন এবং কোলয়েড এই দুটো ক্ষেত্রে, একটু অন্য কালি ইউজ করি, প্রলম্বন এবং কোলয়েড এই দুটো ক্ষেত্রেই কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, অনলি এই দুটো ক্ষেত্রেই কিন্তু টিন্ডাল এফেক্ট দেখা যায়। ঠিক আছে, দ্রবণে কিন্তু কোনো টিন্ডাল এফেক্ট দেখা যায় না। টিন্ডাল এফেক্ট এই দুটোতেই দেখা যায়, এতে কিন্তু দেখা যায় না। এত বড় কোণা হয় যে নিচে যখনই তুমি, যেমন ধরো তোমাদের কোনো মাটি যদি গুলে দাও তুমি কোনো পাত্রে, তাহলে কী হবে? জলের মধ্যে মাটি কিছু সময়ের জন্য ভাসবে, তারপর আস্তে 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 মাটি মাটি মানে মাটি কী হবে? পাত্রের নিচে সেট ডাউন হয়ে যাবে। ঠিক আছে, বসে যাবে। তো এই জন্যই এটা হয়, বড় কোণা এবং স্থির অবস্থায় বসে থাকে, এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরেরটাতে। পরের প্রশ্ন, এপিকালচারে মধু পাওয়ার জন্য কোন জীবকে ব্যবহার করা হয়? ভেরি ইজি কোশ্চেন, আশা করি বোঝাতে পারছি আমি। মধুমক্ষিকে বা হানিবিকে ব্যবহার করা হয়। তবে এনসিইআরটিতে ডিফারেন্ট টাইপের হানিবির এক্সাম্পল আছে। ঠিক আছে, এখানে উত্তরও দেওয়া রয়েছে। ঠিক আছে, ডিফারেন্ট টাইপের হানিবি তোমাদের আছে এনসিইআরটিতে। ওই জন্য ওই ডিফারেন্ট টাইপের হানিবিগুলোর নামগুলো একবার জেনে রাখবে, কারণ লেয়ার আর বয়লার দিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন এসছে। খাদ্যের প্রক্রিয়াকরণ আমি কিন্তু অলরেডি করে দিয়েছি 3-4 দিন আগে। ঠিক আছে, এবং ফ্রিতে করিয়েছি, তো সেখানে কিন্তু তোমাদের ডিটেলে আলোচনা করেছি, লাইন বাই লাইন ধরে আমি আলোচনা করেছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে তোমাদের 3টে লিঙ্ক আছে। ঠিক আছে, 3টে লিঙ্কে ফলো করো। ওর মধ্যে একটা লিঙ্ক হচ্ছে এই ভিডিওগুলো যেখানে দেওয়া হচ্ছে সেই প্লেলিস্টে যাবে, আর একটা লিঙ্ক হচ্ছে খাদ্যের প্রক্রিয়াকরণ, আর একটা লিঙ্ক হচ্ছে তোমাদের অ্যাপের লিঙ্ক। ওটা বেসিক্যালি ওর নাম খাদ্য প্রক্রিয়াকরণ নয়, খাদ্যের উন্নতি সাধন। ঠিক আছে, ওটা এনসিইআরটির ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস হ্যাজ +2 যোজ্যতা? তোমাদের অ্যান্সার হবে তোমাদের বেরিলিয়াম। ঠিক আছে, কেন? কারণ বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, বিই এর তোমাদের সংকেত হয়। তো দুটো তোমাদের ফার্স্ট কক্ষপথে, পরের দুটো তোমাদের সেকেন্ড কক্ষপথে থাকবে, এই দুটোর জন্য এর যোজ্যতা হচ্ছে তোমাদের 2। তো বেরিলিয়ামের যোজ্যতা কী হয়? তোমাদের 2 হয়। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। বেরিলিয়ামের জায়গায় যদি ম্যাগনেসিয়াম দিত, ইয়েস, ম্যাগনেসিয়ামের যোজ্যতা তোমাদের 2 হয়, কারণ ম্যাগনেসিয়ামের 2, 8, 2 ভাগ হয়ে যায়, তো লাস্টেরটা হচ্ছে তোমাদের 2 থেকে যায়। ক্যালসিয়াম, ইয়েস, ক্যালসিয়ামের যোজ্যতাও কিন্তু তোমাদের কী হয়? তোমাদের 2 হয়। ঠিক আছে, ক্যালসিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 2 + 8 + 8 + 2 মানে 20। ঠিক আছে, তো 2, 8, 8, 8, লাস্টে দেখো 2 রয়েছে। এটাও কিন্তু তোমাদের কী করবে? 2 তোমাদের যোজ্যতা নেবে। তোমরা বলছো এটা কি স্যার পিরিয়ডিক টেবিল থেকে দেওয়া হচ্ছে? না, অ্যাটম অ্যান্ড মলিকিউলে তোমরা দেখবে একটা চার্ট আছে, ডাল্টনের অ্যাটম অ্যান্ড মলিকিউল কি, অ্যাটমের যে ধারণা, অ্যাটমের যে গঠন, সেখানে ওখানে যে চার্ট আছে, চার্ট থেকেই প্রশ্নগুলো তোমাদের আসছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, গরম খাবারের গন্ধ দূর পর্যন্ত ছড়ায় কেন? দেখো, গরম খাবার মানেই সেখানে কি উঠছে? সেখানে কিন্তু গন্ধ উঠছে। আর গন্ধ মানে কি? সেটা হচ্ছে গ্যাস। আর গ্যাসের অণুগুলো যত গরম হবে তত সেগুলো কী পায়? গতিশক্তি পায়, কাইনেটিক এনার্জি পায়। আর যত তারা কাইনেটিক এনার্জি পাবে তত তারা কী হবে? আরও দূরে তারা ছড়িয়ে পড়বে। এখানে অ্যান্সার কী হবে? পার্টিকেল মুভ ফাস্টার। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, যখন আমরা চেয়ারে বসে থাকি তখন চেয়ারের ওপর কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয়। ঠিক আছে, ডেফিনেটলি প্রয়োগ হবে। চেয়ার নিয়ে যদি কেউ বসে থাকে তাহলে গ্যারেন্টি চেয়ারের ওপর কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল কিন্তু কী হয়? একটা ঊর্ধ্বমুখী বল কিন্তু একটা প্রয়োগ হয়। বা চেয়ারটা খুব সুন্দর রাখলাম তো, যাই হোক। তো তোমাদের বলছে যে এই চেয়ারের উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয়, তো তার বিরুদ্ধে যে বল লাগে তার নাম কি? ডেফিনেটলি তার নাম কী হবে? ওজন হবে। ওজন হচ্ছে সেই বল, যে বল কী হয়? এই ঊর্ধ্বমুখী বলের বিরুদ্ধে একটা ফোর্স কাজ করে। ঠিক আছে, পৃথিবীর আমাদেরকে টানছে, আমরাও পৃথিবীর দিকে একটা বল প্রয়োগ করি, কিন্তু পৃথিবী যে বল দ্বারা আমাদেরকে আকর্ষণ করে তাকে আমরা কী বলি? ওয়েট বলি। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? এখানে ওয়েটই এখানে কারেক্ট অ্যান্সার হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ওয়েটের উপর নতুন ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স পেলাম, এটা ভালো, এই কোশ্চেন্সটাকে দেখে যেও। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। ওয়েট ইকুয়াল টু কী হয়? M × G হয়।
ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েট। আর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ মানে ভর ইন্টু ত্বরণ করলে কি পাই আমরা, নিউটন মানে বল পাই। তো ওজন কিন্তু একটা টাইপের বল, যার একক হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন আর সিরিজ পদ্ধতিতে ডাইন। চলো পরের প্রশ্ন, 250 হার্টজ ফ্রিকোয়েন্সি যুক্ত তরঙ্গের সময়কাল কত? জাস্ট 1/হার্টজ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। কারণ আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওয়াট, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওয়াট। দেখো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হয় তোমাদের 1/t, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হোয়াট, 1/t, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু কী হবে, টি ইকুয়াল টু হবে 1/f। যদি এই টিকে এদিকে পাঠিয়ে দাও তাহলে কি 1/f চলে আসবে। তো বেসিক্যালি আমি তাই করেছি, 1/f মানে 1/f মানে কি হার্টজে থাকে, অর্থাৎ 250। 1/250 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 1/250 মানে কত, এইটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখানে পয়েন্টের জন্য একটা শূন্য যাবে, ঠিক আছে, যাবে না একটা শূন্য যাবে, যাবে না একটা শূন্য যাবে, ঠিক আছে। তো 0.004 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, অর্থাৎ ফার্স্ট অপশান, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, সাইটোপ্লাজমে পাইপের মতো টিউবুলার গঠন কোষ কোষাঙ্গে থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হবে তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো গোলাপে তোমাদের মাইটোকন্ড্রিয়া আর লাইসোজোমের মধ্যে না, গোলাপে তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডির মধ্যে। মানে গলজি বডি কিন্তু চ্যাপ্টা হয়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু নলাকার হয়। নলাকার কি ওইখানে টিউবুলার বলেছে। এনসিইআরটি যদি খুলি আমরা দেখো পরিষ্কার লেখা আছে, দেখো এন্ডোপ্লাজমিক জালক কতগুলো পর্দাবৃত নালিকা এবং পাতের সমন্বয়ে গঠিত, ঠিক আছে, দীর্ঘ নালিকা। দেখো এটা অনেকটা দীর্ঘ নালিকা বা গোল আয়তাকার থলের মতো দেখতে। এবার তোমার যদি নিচে আসো গলগি বডিতে আসো, গলজি বডি, এ দেখো এখানে কি বলেছে, কতগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলে, পয়েন্ট টু বি নোট, চ্যাপ্টা ওটা নলাকার। এছাড়াও এর মধ্যে সিস্টার্নি দেখা যায়, কারণ এরা সমান্তরালে তাকের মতো সজ্জিত থাকে, এদেরকে সিস্টার্নি বলে, ঠিক আছে। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবে, এখান থেকে প্রশ্ন এসছে পরেরটায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকেই প্রশ্নটা এসছে বেসিক্যালি, বাট এর জন্য পুরো চ্যাপ্টার পড়ার দরকার নেই, এইটুকু কথা শুনে যাও। জিরো ওয়েস্টের অন্তর্গত কোনটা? দেখো জিরো ওয়েস্ট অন্তর্গত হচ্ছে সেইগুলো যেগুলো ব্যবহার করার পরে কোনো বর্জ্যপদার্থ তৈরি করে না, ঠিক আছে, সেগুলো পুরোটাই কী হয়, পরিবেশে মিশে যায়। তাই যেগুলো হচ্ছে তোমাদের বায়োলজিক্যালি ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল প্রোডাক্টকে আমরা বলি জিরো ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। বায়োডিগ্রেডেবল শব্দের অর্থ কি, যেগুলো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বিভিন্ন অণুজীব দ্বারা তারা কী হতে পারে, ভেঙে যায় এবং পরিবেশের সাথে মিশে যায়। সেগুলো কোনগুলো, যেগুলো আমাদের জৈবিক প্রোডাক্ট, যেমন কলার পাতার প্লেট এবং পুনর্ব্যবহারযোগ্য প্লেট। তো অ্যান্সার আমাদের কী হবে, ব্যানানা প্লেট এবং রিইউজেবল প্লেট, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো কী হয় না, কোনোভাবেই কোনো ওয়েস্ট তৈরি করে না। মনে রাখবে যে সিঙ্গেল ইউজ কাপ যেগুলো আমরা থ্রো করি, সোলার কাপ ইত্যাদি, এগুলো কিন্তু নট বায়োডিগ্রেডেবল হয়। এছাড়া প্লাস্টিকের যে জিনিস সেগুলো নট বায়োডিগ্রেডেবল হয়, থার্মোকল নট বায়োডিগ্রেডেবল হয়। ওই জন্য আমি বলবো যখন তোমরা কোনো জায়গায় কিনতে যাচ্ছে, আমি জানি এই কলার পাতার প্লেটের দাম খুব বেশি হয়, গরিব মানুষরা যখন কোনো অনুষ্ঠান করে তখন তাদের এত বেশি খরচা হয়, তখন এই কলার পাতার প্লেটের জন্য এক্সট্রা যে টাকা সেটা তারা দিতে চায় না, আমি খুব ভালো করেই জানি। এই জন্য আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো যেন ওর দাম কমানো হয়, ঠিক আছে। আমি জানি ওটা তৈরি করতেও খুব খরচ বেশি হয়, থার্মোকল তুমি দিলে আর বেরিয়ে এলো, এই জন্য থার্মোকলের দাম অত্যন্ত কম হয়। কিন্তু যেহেতু এই জৈবিক প্রোডাক্টগুলো তৈরি করতে সময় লাগে, ম্যানুয়াল হ্যান্ডলিং দরকার হয়, সেটা এগুলোর দাম একটু বেশি হয়, এটা কিছু করার থাকে না। কিন্তু তবুও বলবো যেন মানুষের ব্যবহারের মধ্যে এই দামটা রাখা হয়, তাহলে কী হবে, মানুষ পরিবেশের দিকেও নজর দিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, এটা আমাদের সায়েন্সের যে লাস্ট প্রশ্ন, এরপর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হবে। বলছে কাপড় ধোয়ার জলে ধোঁয়ান সোডা মানে বেসিক্যালি ওয়াশিং সোডা, ঠিক আছে, এই বিকট বাংলা করে এলানোর সময়, মানে এনসিইআরটি, মানে সরি গুগল। তো ওয়াশিং সোডা কেন মেশানো হয়? দেখো কাপড় ধোয়ার জলে ওয়াশিং সোডা মেশানো হয় এই কারণে, যাতে জলের কাঠিন্যত্ব দূর করা যায়, টু রিমুভ দ্য হার্ডনেস অফ ওয়াটার, ঠিক আছে, টু মেক দ্য ওয়াটার, জলকে কঠিন করতে নয়, জলকে নরম করতে। তো রিমুভ দ্য হার্ডনেস অফ ওয়াটার মানে টু সফেন দ্য ওয়াটার। হার্ড ওয়াটার কাকে বলা হয়? দেখো হার্ড ওয়াটার হচ্ছে এমন ওয়াটার যখন জলের সঙ্গে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম আয়ন মিশ্রিত অবস্থা থাকে, ক্যালসিয়াম নট সিএ, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম আয়ন যখন মিশ্রিত অবস্থায় থাকে তখন এই ধরনের আয়নযুক্ত জলকে আমরা হার্ড ওয়াটার বলি। এই হার্ড ওয়াটারে কিন্তু সোপ ভালো কাজ করতে পারে না, সোপ কিন্তু কী করে না, গেঁজা তৈরি করতে পারে না, তখন আমরা কী ব্যবহার করি, ওয়াশিং সোডা ব্যবহার করি। যদিও ওয়াশিং সোডাও অতিরিক্ত হার্ডনেসের ক্ষেত্রেও কিন্তু কার্যকরী হয় না, ঠিক আছে। তো যাই হোক, কারেক্ট অ্যান্সার আমাদের এখানে এটা হবে। ক্লিয়ার হয়েছে? জলকে সফেন করতে ব্যবহার করা হয়, ঠিক আছে, ওয়াশিং সোডা। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টটা দেখো। এই ভিডিওতে মূলত আমি প্রচুর তোমাদের সায়েন্সের কোশ্চেন্স করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, তবে কাল সকালের একবার যে ভিডিও দেবো ওটাকে একবার খেয়াল রাখবে,
ওখানে আমি তোমাদের এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্সও করাবো, বিভিন্ন সেনা অভ্যাস করাবো যখন করাচ্ছি, ঠিক আছে, অন্তত এই তোমাদের এই যে এক্সামিনেশন আছে ওটাকে তো তুলে দিই, ঠিক আছে, তারপর দেখা যাবে। তারপর আমি কারেন্ট অ্যাফেয়ার্স সত্যি কথা বলতে করাতে পারবো না, সময় পাবো না, কিন্তু আমি একজনকে করেছি, দেখি উনি করাবেন কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, আমাদের গ্রুপেরই একজন, উনি কারেন্ট অ্যাফেয়ার্স করাতে পারবেন, ঠিক আছে, আমি ওনাকে দিয়েই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। ওকে, আমাদের সমস্ত ব্যাপার আমাদেরই থাকবে, কিন্তু ওনাকে দিয়ে জাস্ট পড়ানো হবে, এটাই হচ্ছে পুরো ব্যাপারটা হবে, ঠিক আছে, আমরা চেষ্টা করছি এভাবে। নেক্সট হচ্ছে তোমাদের অক্টোবর 2025 অনুষ্ঠিত তোমাদের এটা হচ্ছে অ্যাস্ট্রোহিন্ড হবে, ASTRA, AUSTRA হবে, ঠিক আছে, অ্যাস্ট্রোহিন্ড, ঠিক আছে, অস্ট্রেলিয়াকে বলা হয় এই জন্য এর নাম হচ্ছে অ্যাস্ট্রোহিন্ড। অ্যাস্ট্রোহিন্ড 2025 মহড়ায় ভারতীয় সেনার টুকরিকে কোন ব্যাটালিয়ন নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে, কোন ব্যাটালিয়ন নেতৃত্ব দিয়েছে? অ্যান্সার হবে তোমাদের গোর্খা রাইফেলস। অ্যান্সার কী হবে তোমাদের? গোর্খা রাইফেলস, কি, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এরা কিন্তু নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে, এটা 4th তোমাদের এডিশন। এটা কালকে আরও বেশি করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আনবো, আজকের অনেক কারেন্ট, যেমন থার্ড শিফটের কারেন্ট অ্যাফেয়ার্স এখনও বাকি আছে, থার্ড শিফটের কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখনও সবে আসছে আমার কাছে, ঠিক আছে, অনেক, তো সেগুলো আমি তোমাদের কালকে দেবো, ঠিক আছে, কালকে সকালে একটা ভিডিও থাকবে, সেটা দেখে নেবে একবার। ওকে, গেল। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা 4th এডিশন, সরি, এটা কোথায় হয়েছে তোমাদের? এই যে অস্ট্রেলিয়ার তোমাদের এরউইন ব্যারাকে হয়েছে, ঠিক আছে, এরউইন ব্যারাকে এটা হয়েছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আচ্ছা এই ইম্পর্টেন্ট, আর অস্ট্রেলিয়ার হিন্দুস্তানের মধ্যে হচ্ছে, এটা তো দেখেই বুঝতে পারছো, অত অস্ট্রেলিয়ার ভারতের মধ্যে হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটা, ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন, কোন প্যারা অ্যাথলেটিক? তোমাদের মনে করে দেখো, আমি সকালবেলায় একটা তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি আজকে সকালে, সেখানে আমি একটা লিস্ট দিয়েছিলাম 4 জনের, মানু বাকের, তারপরে আরও অনেক নাম ছিল, তার মধ্যে একজনের নাম ছিল প্রবীণ কুমার। ইনি হচ্ছেন প্যারা অ্যাথলেট, যার ওপর বেস করে প্রশ্নটা এসছে। আমি তখনও বলেছিলাম যদি ভিডিওটাকে দেখে থাকো, ওখানেও কিন্তু আছে কোশ্চেন্সটা, ঠিক আছে। তো তোমাদের 3-4টে নাম আছে, প্রবীণ কুমার ইম্পর্টেন্ট, এখানে প্যারা অ্যাথলেট হচ্ছেন প্রবীণ কুমার। এই প্রশ্ন রিপিট প্রশ্ন, ধ্যানচাঁদের ওপরে কিন্তু আরও অনেক প্রশ্ন আগে শিফটেও কিন্তু পড়েছে। চলো পরেরটাতে, এই স্লাইডটাকে একবার দেখো, এটা আমি তোমাদের সকালবেলা করেছিলাম এই স্লাইডটা, ঠিক আছে, এই স্লাইডটা তোমাদের পরিষ্কার বলা রয়েছে, শুটিংয়ের জন্য 2025 মেজর ধ্যানচাঁদ রত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? এটা গতকালের শিফটে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে, মনু বাকেরকে দেওয়া হয়েছিল। এবার দেখো কি হয়েছে, শুটিংয়ে দেওয়া হয়েছিল মনু বাকেরকে, চেজে দেওয়া হয়েছিল গুকেশকে, তোমাদের হকিতে দেওয়া হয়েছিল হরমনপ্রীত সিংকে, আর প্যারা অ্যাথলেটিক্স হিসেবে প্রবীণ কুমারকে দেওয়া হয়েছিল। আগের বার এটা জিজ্ঞেস করেছিল, এবারে কিন্তু প্রবীণ কুমার জিজ্ঞেস করেছিল। এটাকে স্ক্রিনশট মেরে রাখো। এবং দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, উনি কিন্তু এই তোমাদের দিয়েছে, যে কটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের করাবো ওটাকে প্লিজ দেখো, ওগুলো রিপিট পড়বে এবং ওর উপর এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখি, ঠিক আছে। চলো নেক্সট, বলছে 2023 অনুযায়ী ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? অ্যান্সার তোমাদের হবে উত্তরপ্রদেশ। অ্যান্সার তোমাদের উত্তরপ্রদেশ হবে নাকি মধ্যপ্রদেশ হবে? 1 মিনিট, দেখো এটা অ্যান্সার আমি একবার চেক করলাম, এখানে অ্যান্সার তোমাদের হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, টোটাল 97 আছে, ঠিক আছে। এখানে যেহেতু ইউনিয়ন টেরিটরিও বলেছে তো 97 হবে, আর যদি স্টেট বলো তাহলে মহারাষ্ট্র হবে। স্টেট বললে মহারাষ্ট্র, যেটা এখানে অ্যান্সারে নেই, এখানে অপশানে নেই, সো আমরা এটা অ্যান্সার নেবো না, আমরা আন্দামান নিকোবরকে অ্যান্সার দেবো, ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট পয়েন্টটাতে, তবে তোমরা একবার এটাকে না একবার চেক করে নেবে, ঠিক আছে, এইটাকে আমি স্টার মেরে রাখলাম, এটা আমি নিজেও একবার চেক করবো, তোমরাও একবার নিজেরা গুগল করে বা ইত্যাদি করে একবার চেক করার চেষ্টা করবে যে কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে, কারণ বিভিন্ন রিপোর্ট বিভিন্ন রকম দেয়। অ্যাজ পার মাই ওপিনিয়ন আমি যেটা দেখলাম আন্দামান নিকোবরই অ্যান্সার আছে, ঠিক আছে, আর স্টেট হলে মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, ডিসেম্বর 2025 শুরুতে ভারতের লাইভ ব্লিটস দাবা র্যাঙ্কিংয়ে গ্র্যান্ড মাস্টার ফার্স্ট স্থানে কে আছেন? ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের প্রশ্ন তোমরা যখন পাবে তখন মনে রাখবে এই পুরো পার্টটা নিয়ে একবার তোমাদের কিন্তু গুগল করে দেখে নেওয়ার দরকার, ঠিক আছে। অ্যান্সার হবে তোমাদেরকে অর্জুন এরিগাইসি, ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই অ্যান্সারগুলো কিন্তু রিপিটেডলি পুনর্বার পড়তে পারে, কিন্তু এটা মাথায় রেখো। চলো পরেরটাতে, বলেছে যে সম্প্রতি কোন ভারতীয় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্যারা সুইমার হিসাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন? অ্যান্সার হবে তোমাদের জিয়া রায়, ঠিক আছে, জিয়া রায় উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। জিয়া রায়ের বাড়ি কোথায় ইত্যাদি এগুলো একবার তোমাদের কিন্তু চেক করার দরকার। দেখো ইউটিউব গুড, কিন্তু ইউটিউব তোমাদের কিন্তু অলস বানাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তোমরা যতক্ষণ না নিজেরা ঘাঁটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। জিয়া রায় হচ্ছে মুম্বাইয়ের মানুষ, ওকে, এটা মনে রাখবে। আর আরেকজনের নাম বলছি, সিদ্ধার্থ, DHARTH, সিদ্ধার্থ আগরওয়াল,
সিদ্ধার্থ আগরওয়াল ইনি হচ্ছেন জিআরআই কিন্তু প্যারা সুইমার হিসাবে পেয়েছেন, ঠিক আছে, এটা মনে রাখবে। আর সিদ্ধার্থ আগরওয়াল, ঠিক আছে, সিদ্ধার্থ আগরওয়াল যিনি ইনি কিন্তু এই যে সিদ্ধার্থ আগরওয়াল, ঠিক আছে, ইনি কী হিসাবে পেয়েছেন, ইনি কিন্তু তোমাদের ওল্ডেস্ট পার্সন হিসাবে, ইনিও ইন্ডিয়ান এবং ইনি ওল্ডেস্ট অর্থাৎ এজেড পার্সন হিসাবে কী করেছেন, ইনি কিন্তু তোমাদের ইংলিশ চ্যানেল পেরিয়েছেন, ঠিক আছে। এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে বেঙ্গালোর, ঠিক আছে। চলো পরেরটাতে বলছে ভারতের কেন্দ্র সরকার স্কিলিং বাড়াতে কতগুলি ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স খোলার কথা বলেছে, ঠিক আছে। অ্যান্সার হবে তোমাদের কতগুলো? 5, ঠিক আছে। বেসিক্যালি এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানো এবং অ্যাকচুয়ালি এটা টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এবং ভবিষ্যতে সেইটা যাতে কাজে লাগে, ফিউচার স্কিল ডেভেলপমেন্ট, এই দুটো হচ্ছে ইম্পর্ট্যান্ট এই ন্যাশনাল সেন্টার এক্সেলেন্সের। মানে কী কারণে খোলা হচ্ছে? এইগুলোকে বৃদ্ধি করার জন্যই খোলা হচ্ছে। টোটাল হচ্ছে 5টা। নেক্সট প্রশ্ন ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এক্সপেক্ট করবো এটা রিপিট হবে এবং হবেই হবে। দেখো 2025 সালে নতুন একটা বিরল রক্তসমূহ অ্যান্টিজেন্ট CRIB রক্তগোষ্ঠীকে আবিষ্কার করা গেছে এবং এটা কর্ণাটকে আবিষ্কার করা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন দিয়েছে। কর্ণাটকে একজন মহিলার মধ্যে এই ব্লাড গ্রুপ পাওয়া গেছে। CRIB পুরো কথা হচ্ছে CROMRE, ঠিক আছে, এইটার পুরো কথা। আর এই যে CR মানে হচ্ছে এইটা, ঠিক আছে, আর I মানে হচ্ছে ইন্ডিয়া বেঙ্গালুরু, ঠিক আছে, ইন্ডিয়া বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর বলতে পারো, বাট লুরুই লেখা আছে, তো বেঙ্গালুরু, ঠিক আছে। তো এইটা হচ্ছে এর পুরো কথা এবং এই রক্তগোষ্ঠী নিয়ারলি ইম্পসিবল করে দিয়েছে, মানে এই ব্লাড অন্য কাউকে দেওয়া যাবে না এবং এই ব্লাড যার আছে সে অন্য কারো থেকে রক্ত প্রায় নিতেও পারবে না, এরকমই একটা রেয়ার কন্ডিশন তৈরি করে। এবং এই যে মহিলার মধ্যে দেখা গেছে কর্ণাটকে তার বাড়ি, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। রেলওয়ে বেসড কারেন্ট অ্যাফেয়ার্স সো ইম্পর্টেন্ট। তোমাদের বলছে যে ইন্ডিয়ান রেলওয়ে এবং SBI তাদের পার্টনারশিপ করেছে যাতে কর্মচারীদের সদ্য ঘোষিত যে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ, তার বিমা কভার কত টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেটা অ্যান্সার হবে তোমাদের 1 কোটি, ঠিক আছে, 1 কারোর, 1 কোটি অবধি বিমা কভার বাড়ানো হয়েছে, ঠিক আছে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, রেলওয়ে বেসড, সো আবারও জিজ্ঞাসা করা হবে। সকালেই কিন্তু তোমাদের করিয়েছি, আমি সকালেই করিয়েছি CPI ইন্ডেক্স এবং এটা তোমাদের 8 তারিখ পড়েছে, 9 তারিখ পড়েছে এবং আজকেও এসছে এবং ভবিষ্যতে জিজ্ঞাসা করা হবে, কারণ এর ওপরে প্রচুর মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ভেতরে লুকিয়ে আছে। এখানে বলেছে তোমাদের সবথেকে প্রথম দেশ কোনটা। আমরা জানি যে 0 থেকে 100 অবধি এখানে মার্ক করা যায়। 0 হচ্ছে সবথেকে খারাপ অবস্থা যার, আর 100 হচ্ছে সবথেকে বেশি অবস্থা যার, অর্থাৎ একটা 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, কেউ 0 পাচ্ছে, কেউ 100 পাচ্ছে, এই হচ্ছে তোমাদের স্কোর। এটাকে বলা হয় স্কোর কার্ড, ঠিক আছে, স্কোর কার্ড। তো ডেনমার্ক হচ্ছে হাইয়েস্ট স্কোরার, অর্থাৎ সবথেকে ভালো দেশ, সবথেকে ভালো দুর্নীতি মুক্ত দেশ, সবথেকে ভালো দেশ সে হচ্ছে দুর্নীতি মুক্ত দেশকে, সেটা হচ্ছে তোমাদের ডেনমার্ক। ক্লিয়ার হয়েছে? এবার ডেনমার্ক পেয়েছে কত, যদিও মনে পড়ছে 90, একবার 90, 100-র মধ্যে 90কে পেয়েছে, ডেনমার্ক পেয়েছে, ঠিক আছে, এবং পেয়ে ফার্স্ট স্থান অধিকার করেছে এবং সবথেকে ভালো দেশ হচ্ছে ডেনমার্ক, ঠিক আছে। সবথেকে খারাপ দেশ যদি জিজ্ঞেস করা হয়, তোমাদের 9 তারিখ জিজ্ঞেস করা হয়েছিল আমেরিকার পজিশন কি, 9 তারিখ কী জিজ্ঞেস করা হয়েছিল, আমেরিকার পজিশন কি, ঠিক আছে। ওখানে আমি তোমাদের বলেছিলাম যে আমেরিকা কিন্তু তোমাদের অবস্থান করছে, 1 মিনিট, আমেরিকা অবস্থান করছে তোমাদের, আমি একবার চেক করি, দাঁড়াও 1 মিনিট, ভুলে গেছি। এই যে এই স্লাইডটাকে দেখো, এই স্লাইডটা সকালবেলা তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে, এই স্লাইডটা আমি তোমাদের সকালবেলা পড়িয়েছিলাম, ঠিক আছে। এরকম এখানেও বলেছিলাম যে ডেনমার্ক হচ্ছে ফার্স্ট, দেখো সেখান থেকে প্রশ্ন এসছে, এরকম এখানে লেখাও রয়েছে, দেখো ডেনমার্ক ফার্স্ট। আগের দিন কী পড়েছিল, আমেরিকা পড়েছিল, আমি বললাম না তোমাদের 9 তারিখে আমেরিকা পড়েছিল, তারপর বেশ করে তোমাদের কোশ্চেন্স আলোচনা করে দিয়েছিলাম যে 0 হচ্ছে সব থেকে করাপ্টেড, 100 হচ্ছে সব থেকে ভালো, এখানেও লিখেছিলাম, ঠিক আছে। আমেরিকা তোমাদের বলেছে যে কততম স্কোর করেছে আমেরিকা, আমেরিকা কিন্তু 65 স্কোর করেছে, ঠিক আছে। আমেরিকা কী করেছে, 65 স্কোর করেছে। এই যে স্কোর হচ্ছে তোমাদের 65, 100-র মধ্যে 65 স্কোর করেছে আমেরিকা। পজিশান কত, 28তম পজিশানে আছে। ভারতের পজিশান কত, 96 পজিশানে আছে 180-তে, ঠিক আছে। স্কোর কত করেছে, স্কোর করেছে তোমাদের 38 স্কোর করেছে ইন্ডিয়া 100-তে, ঠিক আছে, 100-তে 38 স্কোর করেছে, আর এই 100-তে 65 স্কোর করেছে। 2023-এ, যেটা 2024-এ তার বেরিয়েছিল, রেজাল্ট বেরিয়েছিল পরীক্ষার,
2023 পরীক্ষা হয়েছে, 2024 রেজাল্ট বেরিয়েছে, এবারে ধরতে পারো। সেখানে 180-তে ইন্ডিয়ার স্থান ছিল 93, এইবারে কিন্তু নেমে গেছে, অর্থাৎ এবারে আরও বেশি করাপ্টেড হয়ে গেছে ইন্ডিয়া, 96তমতে রয়েছে 180-র মধ্যে, ঠিক আছে? এইগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা চলো এবার আমাদের নিজস্ব স্লাইডে চলে যাই। আজকের এখন কালকে তোমাদের প্রশ্ন করলো সবথেকে খারাপ কে, এই প্রশ্নটা করতে পারে। সবথেকে খারাপ হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান সব থেকে খারাপ, সব থেকে খারাপ, ঠিক আছে? দক্ষিণ সুদান হচ্ছে সব থেকে খারাপ। দক্ষিণ সুদান, সোমালিয়া, ভেনিজুয়েলা, এরা হচ্ছে সব থেকে খারাপতম পজিশনে কিন্তু এরা আছে, এটা মনে রেখো। এটা দিয়ে প্রশ্ন বাই চান্স আসতে পারে। নেক্সট পরেরটায় চলো। আচ্ছা নেক্সট পরের প্রশ্ন আর নেই। তোমরা কালকে সকালে আমি যে ভিডিও দেবো, ওই ভিডিওটাকে একবার প্লিজ, আমি চেষ্টা করবো ওটাকে 6টার মধ্যে তোমাদের আপলোড করে দেবো, 6টা থেকে 7টা, খুব বড় 7:30 হবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো। ওই ভিডিওটা একবার প্লিজ দেখো, ওখানে আমি তোমাদের আজকের সমস্ত শিফটের কারেন্ট অ্যাফেয়ার্স যা যা আমার কাছে এখন এসে, আমি এখন রেকর্ড করছি আর দেখছি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে আমার কাছে, স্টুডেন্ট আমাকে পাঠাচ্ছে, তো সেগুলো আমি তোমাদের কালকে দিয়ে দেবো সকালবেলা, ঠিক আছে? থ্যাংক ইউ।